প্রথম পর্বে আনুষ্ঠানিক উদ্বোধন এবং আমাদের নবদ্বীপ প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি ফোল্ডার প্রকাশিত হবে। এই পর্বে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নবদ্বীপের পুরপ্রধান, আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী বিমান কৃষ্ণ সাহাকে। মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নবদ্বীপ প্রেস ক্লাবের সভাপতি বিজন কুমার সাহাকে, নবদ্বীপ প্রেস ক্লাবের সম্পাদক হিমঙ্কর ভট্টাচার্যকে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের শহরের প্রবীণ আইনজীবী শ্রী ষষ্ঠীভূষণ পালকে। আমাদের একটু মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নবদ্বীপ প্রেস ক্লাব 9 বছরের একটি সংগঠন, সেই অর্থে বালক, বয়সের হিসেবে 9 বছর বালক। ফলে আমরা সবেমাত্র একটা যাত্রা শুরু করেছি। এই যাত্রা পথে আমাদের ভুল ত্রুটি বিচ্যুতি প্রতিনিয়তই হয়, এবং আপনারা যারা আমাদের দর্শক কিংবা পাঠক, তারাই আমাদের সমালোচক, তারাই আমাদের অভিভাবক। নবদ্বীপ প্রেস ক্লাব দীর্ঘজীবী হোক, আমরা সকলেই এই প্রত্যাশা রাখবো। এবারে আমরা চলে আসবো আমাদের আনুষ্ঠানিক পর্বে। এরপর আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে নবদ্বীপ প্রেস ক্লাবের নবম বর্ষ ফাউন্ডেশন ডে, প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের শুরুতেই সাম্প্রতিক ঘটে যাওয়া আরজিকর কাণ্ডের যারা দোষী তাদের কঠোরতম শাস্তির আমরা দাবি করছি, এবং নির্যাতিতার পরিবারের আমরা পাশে আছি। কিশোর ঘোষের জন্ম শতবর্ষ। গৌর কিশোর ঘোষ নবদ্বীপের ভূমিপুত্র ছিলেন। নবদ্বীপের বহু লোকের সাথে তার ইন্টারাকশন হয়েছিল, এবং তাদেরই অভিজ্ঞতার কথা দিয়ে আমরা একটি বই প্রকাশ করেছিলাম। নবদ্বীপের স্থানীয় লোকেদের লেখা দিয়ে বেশিরভাগ, যেমন দেখেছি তাকে। গত বছর এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপতি। ইতিমধ্যেই খুব আনন্দের খবর, 2023 সালে আমাদের এই ক্লাব একটি রেজিস্টার্ড অর্গানাইজেশনে পরিণত হয়েছে। এটা আমাদের একটা সার্থকতা। আমরা আমাদের কর্মপদ্ধতি স্বচ্ছতার সঙ্গেই পালন করার চেষ্টা করি, তবে এই পালনের ক্ষেত্রে একটি অন্তরায়, একটি বাসস্থান, আমাদের যে মিটিং হল বা ঘর, এখানে পৌরপতি আছেন। আমি অনুরোধ করব আমাদের এই বিষয়টি যদি উনি ভেবে দেখেন, তাহলে আগামী দিনে আমাদের কর্মপদ্ধতি আরো সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যথেষ্টই লাভবান হবে আমাদের সংগঠন। আপাতত এইটুকুনি। আজকের অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে এই আশা রেখে আমার ছোট্ট বক্তব্য শেষ করব। আপনারা জানেন আমাদের পরবর্তী সেকেন্ড হাফের যে অনুষ্ঠান, সেটা হচ্ছে ভারতবর্ষের যে প্রচলিত আইন, ইন্ডিয়ান পেনাল কোড, সেটা বদলে গিয়ে ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়েছে। আমাদের আজকের পরবর্তী সেমিনার সেইটা নিয়ে, কিন্তু সেইটা উপলক্ষে আমরা একটা ফোল্ডার করেছি, যাতে সাধারণ মানুষের কাছে একটুখানি পৌঁছে দেওয়া যায় যে আইন কি ছিল এবং কি হয়েছে। সেটা প্রকাশ করেন মাননীয় গুরুপ্রধান তাপস। এই ফোল্ডারটি আমরা আপনাদের সবার কাছে একটু মানে প্রেস ক্লাব বলতে আমরা যেটা বুঝি বা আজও বিদ্যমান, সাংবাদিকদের একটা সংগঠন প্রেস ক্লাব। নবদ্বীপের যে সমস্ত সাংবাদিক আছেন তাদের সকলকে প্রথমেই নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে শ্রেণীমতো শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করি। সম্পর্কে আমার বলার অন্তত নেই, তবে এইটুকু বলতে পারি, ডাক্তার যেরকম রোগীকে চিকিৎসা করেন, চিকিৎসা করার দীক্ষা দেন, সাংবাদিক ডাক্তার জন্য অপরিহার্য। সাংবাদিকও বর্তমান সমাজে
সাংবাদিক বাদ দিয়ে কোনো চিন্তা করা যায় না সুষ্ঠু সমাজে। সুষ্ঠু সমাজ গড়তে হলে, প্রতিপালন করতে গেলে আমাদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী উপস্থিত হয়েছেন, সুদীপ মধ্যবর্তী। ধন্যবাদ আমার পক্ষ থেকে। যেটা বলছিলাম, সাংবাদিকতা। আজকের সঞ্চালনায় আছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং প্রত্যেকেই যারা সাংবাদিক আছেন, যাদের কলমে অনেক জিনিস আমাদের জানার আছে, শেখার আছে, শিখছি যাচ্ছি। একটাই আমার আবেদন, যে আপনাদের যে সংগঠন আছে নবদ্বীপে, প্রত্যেকের সঙ্গে আমার মধুর সম্পর্ক। ইভেন সভাপতি বিজন কুমার সাহা, সম্পাদক, আর আপনারা সকলে। সাংবাদিকতা একটা সকালবেলা চা পানের সময় সংবাদপত্রটা পাশে না থাকলে চা পানের যে অনুষ্ঠানটা, সেটা সম্পন্ন হয় না সঠিকভাবে। সংবাদপত্র ওই জায়গায় দাঁড়িয়েছে। প্রতিদিন সকালে আমার চা দরকার, প্রতিদিন সকালে আমার সংবাদপত্র দরকার, এতটাই প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা অহেতুক নয়। সমাজকে, দেশকে, রাষ্ট্রকে, বিশ্বকে জানার জিনিস সংবাদ মাধ্যম। প্রত্যেকেই জানার ইচ্ছা করে। সব সংবাদই আমার মতন হবে, আমার মনের মতন হবে, তা হতে পারে না। সাংবাদিকতার নিজস্বতা আছে, তার নিজস্বতা থাকবে, থাকাই উচিত বলে মনে করি। তাহলে সঠিক তথ্যগুলি আমরা পাব। সাংবাদিকতার নামে, এটা আমার ভিউ, আমি কন্ট্রোভার্সিতে যেতে চাই না, সেই এই প্রেস ক্লাবের সাংবাদিক কি অন্য প্রেস ক্লাবের সাংবাদিক না। এবার এই সাংবাদিকতাটা আগে ইতিপূর্বে যখন এত হাই টেকনোলজি ছিল না, তখন সাংবাদিকদের ভূমিকাটা এবং সাংবাদিকদের অস্তিত্বটা আমাদের কাছে বিশাল বিশাল বিশাল। এখন সোশ্যাল মিডিয়া বেরিয়ে, অন্যান্য মিডিয়া বেরিয়ে সাংবাদিকতার ইম্পর্টেন্সটা আমার কাছে অন্তত অনেকাংশেই ছোট করে দিয়েছে। সেটার জন্য আমাদের সকলের লড়াই করতে হবে, সেটাকে রেস্টোর করতে হবে। কিভাবে করা যায় সেই পলিসি আপনাদের জানা আছে। খবর হোক, সত্যি খবর হোক, সঠিক হোক। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই সম্পাদক তার বক্তব্যে আর্যিকরের ঘটনার জন্য অনুতপ্ত শুরু করলেন। একমত, এই পাশবিক ঘটনার বিরুদ্ধাচরণ আমি করছি এবং প্রত্যেকটা মানুষ করছে। পৈশাচিক ঘটনা, এই ঘটনার নিন্দা করার মতন ভাষা আমার নেই। কিন্তু পাশাপাশি ঘটনার বিকৃতি করার অধিকার আমার নেই। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনারা স্বীকার করবেন কিনা না, এটা নিজস্ব ব্যাপার। সোশ্যাল মিডিয়া বিকৃত হচ্ছে, তাহলে কি হচ্ছে?
সমাজে একটা অসন্তোষ সৃষ্টি হচ্ছে একে অপরের সঙ্গে। আমরা লড়াইটা কার বিরুদ্ধে প্রকৃত? লড়াইটা যে অসামাজিক কাজটা করছে সেই পশুর বিরুদ্ধে, সেই পশু সমাজের লোকদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই তো এটা রাজনৈতিক কোনো ব্যক্তিত্বকে অপসারণ করলে এটা থাকবে না। তাহলে আমরা সেই জায়গাটা চলে যাচ্ছি, দুঃখের ব্যাপার। এই ঘটনা নিন্দা করবে না এমন মানুষ পৃথিবীতে নেই। ন্যাক্কারজনক ঘটনা এখানে ঘটেছে, আরো বিভিন্ন ঘটনা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এরকম ভাবে ঘটছে, কোনোটাই সমর্থনযোগ্য নয়। কিন্তু একটা রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটাকে আন্দোলন বলে না, এটাকে সমবেদনা বলে না। যেই পরিবারের মানুষটা ভিক্টিমাইজড হয়েছে তার পরিবারের প্রতি এবং নারীর মর্যাদা দিতে গিয়ে আমরা নিজেরাই, আমিও আপনাদের সঙ্গে যে আমরা মানুষকে ভুল বোঝাই। দয়া করে সংবাদপত্রের মাধ্যমে এটা না হয় বাঞ্ছ। সংবাদপত্রটাকে মানুষ গীতার মতন মনে করে, করত আমাদের হিন্দুতে, মুসলিম কমিউনিটিতে কোরআনের মতন মনে করে, যার যার ধর্মের সাথে তার ধর্মের মতন মনে করে। সেই জায়গা থেকে আমরা আমাদের সম্পূর্ণ, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, আমরা সঠিক জিনিসটাকে এড়িয়ে আমাদের যার যার চরিতার্থ, যে যেরকম ভাবে না, যে পলিটিক্যাল পার্টি চরিতার্থ করার জন্য বরং ভিক্টিমাইজদের তারা বা সেই পরিবারের লোকদের তারা বিপদগামী করে, প্রকৃত শাস্তি তারা চায় না। একদম প্রকৃত শাস্তি পেতে গেলে আমাদের সকলের একটাই মত থাকবে, এই পৈশাচিক কাণ্ডে যারা মানে আসামি আছেন এবং অভিযুক্ত আছেন বা হবেন, আমরা তার ফাঁসি চাই। যদি আইনে সম্ভব হয় এনকাউন্টার করেও মেরে দিলে, আইনে সম্ভব হলে দুঃখ প্রকাশ করব না। এই বীজ যতটা কমবে সমাজ থেকে, সে যে দলের রাজনীতি হোক, আমরা চাই সমাজ সংস্কার। সমাজ সংস্কারের নামে ভ্যান্ডালিজম, এটা একমত না। তাই নবদ্বীপের প্রেস ক্লাব তার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছে, আমি খুশি। নবদ্বীপের একজন সাধারণ নাগরিক হিসাবে একটা প্ল্যাটফর্ম পেয়েছে, জেলা থেকে আরম্ভ করে রাজ্য পর্যন্ত এই প্ল্যাটফর্মের ইম্পর্টেন্স দেয়। তাই প্রেস ক্লাবের যারা কর্মকর্তা আছেন, সদস্য আছেন, একটাই কথা, যতটা পারা যায় নিরপেক্ষতা বজায় রাখা এবং সমাজটা যাতে মিসলিড না হয়। আমি দোষী, আমার ভাষী, কিন্তু আমি দোষী বলে আমার বাবার ভাষীও, এটা বোধহয় ঠিক। আপনারা হয়তো বলবেন বাবা তো জন্ম দিছে তোমাকে, তার জন্য বাবার ভাষী হবে। ঘটনা ওই দাঁড়িয়ে যাচ্ছে, তাতেই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কারণ আমার বাবা তো ফাঁসির কাজটা চলবে না, কেন চলবে? উনি অন্যায় করেন, অন্যায় আমি করেছি। বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না,
আবার প্রত্যেককে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং বয়স্ক যারা আছেন প্রবীণদের প্রতি, ষষ্ঠীদা আছেন মঞ্চে, এবং আরো অন্যান্য প্রেস ক্লাব, আমি তো প্রেস ক্লাব অন্য কোথাও কিভাবে আছে জানি না, নবদ্বীপ প্রেস ক্লাব এত সুন্দর একটা সংগঠন, বেশ কয়েকটা ফুল মিলে একটা যেমন মালা তৈরি হয়, ওরা নিজেদের মধ্যে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং করে একটা খবরকে সুন্দরভাবে পরিবেশন করা যায়, তার যে চেষ্টা, সেটা নবদ্বীপ প্রেস ক্লাবকে না দেখলে বোঝা যায়। নবদ্বীপ প্রেস ক্লাবে যারা আছেন, প্রেস ক্লাব অর্থাৎ সাংবাদিকদের ক্লাব, সেখানে ক্যারাম খেলা হবে, তাস খেলা হবে, এই ক্লাব তারা নয়। তাহলে তারা কি করেন? বলে তারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আওয়াজটাকে তুলে ধরে। তাই নবদ্বীপ প্রেস ক্লাব ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে যে আওয়াজটাকে তুলে ধরতে চলেছেন বা চলছেন। আর একটা ব্যাপার, এখনো সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক সাংবাদিক হয়েছে, অনেক পোর্টাল, অনেক কিছু বেরিয়েছে, কিন্তু এটা ঠিক নয়। সূর্য যখন পূর্ব দিকে ওঠে, সূর্যের আলোতেই সূর্যকে দেখা যায়। ঠিক যারা প্রকৃত সাংবাদিকতা করেন, যারা খবর পরিবেশন করেন, তাদের গুণগত মান এখনো অবিচ্ছেদ্য আছে, এখনো ঠিক আছে, যার ফলে তাদের খবর পড়ার জন্যই আমরা ব্যাকুল হয়ে যাই। সুতরাং এগুলো তো আসবে যাবে, সব কিছু থাকবে, কিন্তু ভালোটা ভালোর মতোই থাকবে। এই বলে সবাইকে আমার সম্মান জানিয়ে প্রেস ক্লাবের দীর্ঘায়ু কামনা করে যাতে অনেক দিন আমরা একসঙ্গে চলতে পারি, আমার বক্তব্য শেষ করব। তিনিও রয়েছেন, আমরা সেই বইটা একটু স্যারদের হাতে তুলে দিচ্ছি, কারণ আর নবদ্বীপ প্রেস ক্লাব আমরা আমাদের বরণ করে নেবেন অতনু গোস্বামী, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, এফটিসি 2 নদিয়া, তাকে বরণ করে নেবেন। এই পর্বে আমরা আর দুজনকে একটু, আমাদের বন্ধুস্থানীয় দুজনকে একটু, তাদের প্রত্যেককে আমি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আর অ্যাট দ্য সেম টাইম নবদ্বীপ প্রেস ক্লাব যারা একটা এই মহান ব্রতে আজকে সবাইকে আমাদের এখানে নিয়ে এসেছেন, তাদেরকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। এবং আমরা সবাই জানি যে আমরা কী কারণে আজ সমবেত হয়েছি। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে নতুন করে 3টে আইন আপনারা জানেন, আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড, তার সঙ্গে হয়েছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, আর যেটা হয়েছে ক্রিমিনাল প্রসিজার কোড। এই 3টে যে আইন, সেই আইনগুলোকে নতুনভাবে আমরা বিভিন্ন রূপে বলতে পারেন যে পুরনো জিনিসটাকে নতুন ফর্মে আমরা পেয়েছি। আপনারা বলতে পারেন যে এটা প্রয়োজন কি ছিল। প্রয়োজন বলতে একটাই, দেখুন এই কয়েকটা আইনের মধ্যে আছে 100 বছর, 150 বছর, 50 বছরের পুরনো, এবং তার মধ্যে 2টো আইন যখন ব্রিটিশের যুগে ছিলেন, ব্রিটিশ শাসনে আমরা ছিলাম, তারা তৈরি করেছিলেন আমাদের জন্য, এই কলোনিয়াল সিস্টেমটাকে ডমিনেট করার জন্য, যার মধ্যে বহু আইন এখন ডিফাঙ্ক্ট হয়ে গেছে। কারণ আমরা যুগোপযোগী হতে শিখেছি, এবং এটাই হচ্ছে যুগের ধর্ম, যে চেঞ্জ হবে, চেঞ্জ ইনএভিটেবল। মানুষের প্রয়োজন, মানুষের চাহিদা, মানুষের দৃষ্টিভঙ্গি, নতুন নতুন আইনের প্রণয়ন, সেই সব কিছু হচ্ছে আমাদের চাহিদার পরিপ্রেক্ষিতে। তা সেই চাহিদার কথাকে মাথায় রেখেই দেখা গেছে যে বহু এই যে 150-200 বছরের আইন, 100 বছরের পুরনো আইন, 50 বছরের পুরনো আইন, বিভিন্ন সময়ে বহুবার তার সংশোধন হয়েছে, পরিমার্জন হয়েছে। তা সেইগুলোকে দেখা যাচ্ছে খুব ক্লামজি লুক হয়েছে। অনেক সময় একটা নতুন আইনের একটা পার্টিকুলার সেকশনে দেখা যাচ্ছে গুজরাট বা পশ্চিমবঙ্গ বা বিহার বা ঝাড়খণ্ড বা মহারাষ্ট্র তাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী তারা অ্যামেন্ডমেন্ট করেছেন। তা সেইগুলোকে একসঙ্গে একটা কনসেন্সাস ফর্ম করে আমাদের
বিভিন্ন কমিটির সুপারিশ অনুযায়ী, যেমন মালিবাগ কমিশনের সুপারিশ আছে, ডাক্তার মাধব মেনন কমিটির সুপারিশ আছে, বিভিন্ন কমিটির কথা মাথায় রেখে নতুন করে আমাদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তাদের নিয়ম মানে মানে আদেশ অনুযায়ী, উপদেশ অনুযায়ী আলটিমেটলি 3টে আইন নতুনভাবে প্রণয়ন হয়েছে। এর ফলে বর্তমানে আমরা এটা বুঝতে পারছি, কিছু কিছু ক্ষেত্রে যারা আইন পেশার সঙ্গে যুক্ত বিভিন্ন ভাবে তারা আছেন, হয়তো কেউ লয়ার, কেউ পুলিশ পার্সোনেল, কেউ যারা সিকিউরিটি আছেন, যারা বিচারক আছেন, সাধারণ বিচার প্রার্থী আছেন, যাদের জন্য এই আইন, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে বেশ কিছু তারা ধোঁয়াশা, কিছু অস্পষ্টতা তাদের মনের মধ্যে কাজ করছে। আগে যে আইনগুলো একরকম ভাবে আমরা দেখেছি, সেই আইনের সেকশনগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। আগে আপনি যেটি বলতাম যে 302 আইপিসি, আমরা সবাই জানি 302 মানে মার্ডার, কিন্তু এখন মার্ডারের সেকশনটা কত আমরা অনেকে হয়তো জানি না, এবং জানি তারাই যারা প্রতিনিয়ত এটা নিয়ে আলোচনা করেন, যেমন আইনজীবীরা, কোর্টের বিচারক যারা আছেন তারা, আর যারা বিভিন্ন কলেজে পড়াচ্ছেন, যেমন আমাদের ডক্টর প্রেম আগরওয়াল সাহেব রয়েছেন, এবং যারা আমাদের ল কলেজের স্টুডেন্ট, যারা এই সিস্টেমটার সঙ্গে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তারা এগুলো জানছেন। এছাড়াও আমরা জানি যে ন্যায় বিচারের স্বার্থে যাদের জন্য এই বিচার ব্যবস্থা, সেটা হচ্ছে জনগণ, তারা যেন বুঝতে পারে, তারা যেন কোনোভাবে হ্যারাস না হয়, এটার জন্যই আজ মূলত এই আলোচনা সভা। এবং আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, জাস্ট এটা মানে ইন্ট্রোডাক্টরি স্পিচ ধরতে পারেন। এই বিষয়ে আপনাদের বিশদ বলবেন আমাদের যারা মাস্টার ট্রেনার্স আছেন তারা। এবং সত্যি কথা বলতে কি, এই নতুন আইন আসার ফলে আমরা বিচার করাকালীন দেখেছি আমাদের অনেক অসুবিধা হচ্ছে, আমাদের আবার নতুন করে পড়তে হচ্ছে। আমরা সবাই জানি যে ল একটা ডায়নামিক সাবজেক্ট, এটা প্রতিদিন চেঞ্জ হয়, প্রতিদিন পরিবর্তন হচ্ছে, নতুন নতুন প্রভিশন আসছে, প্রভাইসো আসছে, ক্লজ আসছে, আগে আইন রিপিল্ড হয়ে যাচ্ছে, কোনোটা রিপাগন্যান্ট হয়ে যাচ্ছে। তা সেগুলো থেকে আমরা কিভাবে আমরা সম্যক জ্ঞান মানে ধারণা লাভ করব, সেটার জন্যই আজ আলোচনা সভা। এবং সেই কারণে আমি নবদ্বীপ প্রেস ক্লাবকে আমাদের তরফ থেকে অকুণ্ঠ সাধুবাদ জানাই যে তারা এরকম একটা মহান ব্রতে অবতীর্ণ হয়ে আপনাদের এলাকার সমগ্র জনসাধারণ যারা এই টোটাল সিস্টেমটা, প্রত্যেকটা স্টেক হোল্ডার্স এই বিচার ব্যবস্থার সঙ্গে জড়িয়ে আছেন, তাদের শুভকামনায়, তাদের মঙ্গলার্থে যে একটা বিপুল আয়োজন করেছেন এবং তাতে আমাদের ডেকেছেন, এর জন্য নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। আমার পরবর্তী বক্তারা এ বিষয়ে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আপনাদের আলোকিত করবেন আশা করি। এবং ল ইজ এ মানে কি বলবো, একটা ডাইনামিক সাবজেক্ট, অ্যান্ড আমরা হচ্ছে এখনো স্টুডেন্ট, আমরা প্রতিদিন নতুন নতুন করে শিখছি। তা আমরা আমাদের সেই জুনিয়র ভাই বোনদের কাছ থেকে আবার নতুন করে শিখবো আজকে তারা কি বলছে। আমাদের কৃতজ্ঞতা মাননীয় বিচারক শুভঙ্কর শেখ মশাইয়ের কাছে। আসলে আমাদের যেটা মনে হয়েছিল, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে আমাদের অভিভাবক, আমাদের আশ্রয়, আমরা যখন সামাজিক মানুষ, তখন আমাদের সবচেয়ে বড় আশ্রয় বোধহয় আইন। যে কোনো ক্ষেত্রেই আমরা দেখেছি কোথাও না কোথাও গিয়ে আমাদের কাছে শেষ অবধি কিছু না থাকলে আইনের আশ্রয়ে পৌঁছতে হয়। ফলে সেই আইন যখন আমূল বদলে যায় বা যার কিছু রূপ বদল ঘটে, আমাদের মনে হয়েছিল যে এই বিষয়টা নিয়ে আমাদের চারপাশের যে মানুষগুলো আছে, কিন্তু আমরা যারা প্রতিদিন সাংবাদিকতা করি, আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই নানা রকম ভুল ভ্রান্তি থাকে। যেমন এই আমি বললাম, আমরা যে ফোল্ডারটা করেছি, ফোল্ডারে 498টা ছাপা হয়েছে, 489 হয়ে গেছে। এবার যিনি জানেন না তিনি ভাববেন তাহলে বোধহয় এখন এটাই আইন হয়ে গেল আর কি। এই ভুল ত্রুটিগুলো থেকে যতটা সম্ভব নিজেদেরকে মুক্ত করা। আমরা এবারে শুনবো আমাদের আরেক মাননীয় বিচারক শ্রী দেবব্রত কুণ্ডু, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ নদিয়া, তার কাছ থেকে। নমস্কার। মঞ্চে উপবিষ্ট মাননীয় জেলা জজ, আমার সহকর্মী, সমস্ত বিচারকগণ এবং আমাদের স্যার প্রেম আগরওয়াল স্যার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বলছি যে আজকের সভাটা হচ্ছে নতুন আইন আসার ফলে কি পরিবর্তন বা আমাদের কিভাবে কাজকর্ম করতে হবে তার উপরে। তো এখানে যারা উপস্থিত আছেন তাদের বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি আইনজীবীরা এবং বয়স্ক লোকেরা, যারা হয়তো শিক্ষা ব্যবস্থা অন্যান্য বিষয়ের সঙ্গে জড়িয়ে, যারা সমাজের
মানে সুচিন্তক বা এই ধরনের লোকেরা, তাদের কাছে অনেকটাই তারা নিজেরাও পড়াশোনা করে অনেকটাই জানতে পারবেন, বা তারা আমাদের কোর্টের সিস্টেমের সঙ্গে যেহেতু জড়িয়ে, তারা প্রতিনিয়ত তারা এই আইনের পরিবর্তন দেখছেন, তারা নিজেরাও পড়াশোনা করছেন, তাদেরকে আমাদের হয়তো খুব বেশি বলার নেই। কিন্তু ভালো হতো যদি এই বিষয়টা আরো একটু ব্যাপক লেভেলে, মানে সাধারণ মানুষের জন্য ছড়ানো যেতে পারত। কারণ আমাদের সমাজে আমরা দেখেছি এটা, মানে কোর্টে কাজ করতে করতে যে সাধারণ মানুষরা অনেকেই কিন্তু অনেক সাধারণ জিনিস জানে না, যেটা আমরা খুব সাধারণ মনে করি আমাদের এই পেশার সঙ্গে যুক্ত লোকেরা। যেমন প্রথম কথা হচ্ছে যে আমাদের ভারতে আমরা কেউ কিন্তু বলতে পারি না যে আমরা আইন জানি না। একটা সাধারণ লোক একটা কোনো কাজ করে বসলো, দিয়ে পরে বললো আমি তো জানতাম না যে এটা বেআইনি, এটা অপরাধ, এটা কিন্তু বলা যায় না। এই মিনিমাম এই সেন্সটা সাধারণ লোকে কিন্তু নেই, আইনের যে বেসিক কথা। এইটা যদি প্রচার করা যেতে পারতো তাহলে হয়তো আরো ভালো হতো সাধারণ লোকের জন্য। এবং আপনারা যারা আছেন তাদের থ্রু দিয়ে, তারা যদি এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন সবার মাধ্যমে বা বিভিন্ন যদি কথাটা ছড়াতে পারেন। তারপরে ধরুন আরো অনেক কিছু ব্যাপারে আমরা দেখছি অনেক ভুল ধারণা রয়েছে সাধারণ মানুষের, তার থেকে শুধু শুধু কেস হয়ে যাচ্ছে, এটা না হলে হয়তো ভালো হতো। এবং এই কেস করে কিন্তু আলটিমেটলি তাদেরও যে লাভ হচ্ছে তা না, তাদেরও সময় ব্যয় হচ্ছে, অর্থক্ষয় হচ্ছে। যাক, আজকে এই বিষয় যদি ওটা নয়, আজকে এই বিষয় হচ্ছে নতুন আইন নিয়ে। নতুন আইনের প্রয়োজনীয়তা জজ সাহেব অলরেডি বলেছেন আমাদের, এর মধ্যে খুব বেশি কিছু বলার নেই। মোটামুটি ভাবে পুরনো আইনের প্রায় 80% সেম রেখে নতুন আইনটা আনা হয়েছে। কিছু কিছু অবসলিট অংশ, মানে যেটা পুরনো হয়ে গেছে সেটা বাদ দেওয়া হয়েছে। সাথে সাথে কিছু কিছু ব্যবস্থার পরিবর্তন ঘটানো হয়েছে, কিন্তু সেটা নিয়ে আবার অনেক ধরনের বিভিন্ন অপপ্রচারও বলতে পারেন বা প্রচারও বলতে পারেন, বিভিন্ন ধরনের জিনিস চলছে, যেটার ফলে অনেকেই কনফিউজ। ইভেন মানে আমাদের লয়াররা এবং আমরা জাজেরাও অনেকাংশে কনফিউজ। যেমন বলতে পারি যে একটা বড় সড় প্রচার হয়েছিল, আমার সাথে ওপেন এজেন্সি একজন উকিলবাবু, তার সাথেই কথা হয়েছিল যে এখন নাকি জজ সাহেবরা চাইলে 15 দিনের থেকে বেশি পিসি পিরিয়ড দিতে পারেন। এটা এখনো রয়েছে কনফিউশন, ইভেন আমাদের জাজদের মধ্যেও রয়েছে আমি বলবো, এবং সেই নিয়ে আমাদের আজকেও কথা হয়েছে। কিন্তু পার্সোনালি আমি মনে করি যে আইনটার ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে পড়ে দিলে দেখা যাবে যে আমরা এই পিসি পিরিয়ডটা 15 দিনের মধ্যেই রাখতে বাধ্য, কিন্তু টোটাল পিরিয়ডটা 90 ডেজ। মানে আগে যেটা হতো ফার্স্ট 15 ডেজের মধ্যে পিসি নিতে হতো, এখন কিন্তু আপনি ফার্স্ট 15 ডেজের মধ্যে 2 দিন নিলেন, দিয়ে পরে হয়তো 30 দিন বাদে পুলিশে মনে হলো যে না আরো কিছু দরকার, আরেকবার পিসি নিতে পারেন। মানে একবার পিসি থেকে জেসি হয়ে যাওয়ার পরে আবার পিসি নেওয়া যেতে পারে। আমার এই টার্মটা হয়তো একটু লিগাল টার্ম, এটা উকিলবাবুরা বুঝছেন, বাকিরা হয়তো অসুবিধা হবে। মানে এই ধরনের কিছু কনফিউশন আছে, এই জিনিসগুলোর জন্যই নতুন আইনের ব্যাপারে একটা আলোচনা দরকার। এটা শুধু উকিলবাবু না, অ্যাকচুয়ালি জনসাধারণের জেনে রাখা বোধহয় বেটার, তাদেরও কাজকর্ম বা অনেক ভুল ধারণা এর ফলে দূর হবে। যাক, আমি আর বেশি কিছু বলতে চাই না। এরপরে আমাদের যারা মাস্টার ট্রেনার তারা আছেন এবং আমাদের স্যার রয়েছেন, তিনি আরো ভালোভাবে হয়তো ব্যাপারটা ব্যাখ্যা করতে পারবেন। নমস্কার। ধন্যবাদ বিচারক মাননীয় দেবব্রত কুণ্ডু মহাশয়কে। আসলে স্যার যেটা বললেন আমরা ঠিক এটাই চেয়েছিলাম, যে সাধারণ মানুষের মধ্যে আইন নিয়ে কিছু ভুল ধারণা আছে এবং এই নতুন আইন পুরনো আইনের ফলে সেটা আরো জট পাকিয়ে গেছে। আর আমরা চেষ্টা করেছি আজকের ওই অনুষ্ঠানটা আমাদের ফেসবুক লাইভ হচ্ছে আর কি, ফলে আরো অনেক মানুষ শুনছেন। হ্যাঁ, কোনো অসুবিধা কিছু নেই। আপনি বলছিলেন স্যার ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা। এবারে আমরা শুনবো, আমাদের মধ্যে রয়েছেন মাননীয় বিচারক শ্রী অর্ণব মুখোপাধ্যায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বলার জন্য। এখানে উপস্থিত সকল অতিথিবৃন্দ, আমাদের ভারতবর্ষের অলিখিত চতুর্থ স্তম্ভ প্রেস এবং ডিস্টিংগুইশ গেস্ট, আমার সিনিয়র অফিসার্স, আমার স্যার, সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার সাবজেক্ট শুরু করব। আজকে আমি বক্তব্য রাখবো নতুন ভারতীয় নাগরিক ন্যায় সংহিতার, সুরক্ষা সংহিতার একটি প্রধান সাবজেক্ট, যেটা হচ্ছে বেল অ্যান্ড রিমান্ড। বেল শব্দটির অর্থ আপনারা সকলেই জানেন। রিমান্ড শব্দটির অর্থ হচ্ছে যেখানে ট্রায়াল হবে, যেখানে বিচার হবে, সেইখান থেকে যে অভিযুক্ত তাকে সরিয়ে নিয়ে গিয়ে কোনো একটা অন্য কাস্টাডিতে রাখা। সেই কাস্টাডিটা কি? সেটা পুলিশ কাস্টাডি হতে পারে বা জুডিশিয়াল কাস্টাডি হতে পারে। এটা হচ্ছে রিমান্ডের অর্থ। এবার আমি আস্তে আস্তে ঢুকব সাবজেক্টের। নতুন করে আর বলছি না,
যে একটা আইন ছিল আমাদের সিআরপিসি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, সেখান থেকে নতুন আইন এলো বিএনএসএস, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এটা একটা প্রসিডিউরাল ল। রিমান্ডের প্রভিশন আগে সিআরপিসিতে 167, 167 আর 309 এ ছিল। কি কি ছিল? একটা হচ্ছে প্রি কগনিজেন্স রিমান্ড, একটা পোস্ট কগনিজেন্স রিমান্ড। মানে একটা যখন অফেন্স হলো, তার কগনিজেন্স নেওয়া হলো, কোর্ট কগনিজেন্স নিল, তার আগে একটা রিমান্ড হয় আর তার পরে একটা হয়। পরবর্তীকালে এই যে নতুন আইন এলো, সে কি করলো? সেই বিএনএসএস আইনটি, আমি বিএনএসএস বলেই বলছি আপনারা যাতে বুঝতে পারেন, নতুন আইনটি হচ্ছে বিএনএসএস আর পুরোনো আইনটি হচ্ছে সিআরপিসি, যেখানে বেল, কারণ প্রসিডিউর ল তো বেল রিমান্ড এই পুরোনো আইন, নতুন আইন বিএনএসএস, সিআরপিসি, সিআরপিসি পুরোনো আইন। এই বিএনএসএস যেটা করলো সেটা হচ্ছে নতুন কিছু টার্মিনোলজিস অ্যাড করা হলো, যেখানে ব্যাখ্যা করলো বেল কাকে বলে, বেল বন্ড কাকে বলে আর বন্ড কাকে বলে, এই ডেফিনেশনস গুলো অ্যাড হলো। এখানে বল বিএনএসএস এ বললো সেকশন 2B তে বেল মিনস, মানে বেল মানে রিলিজ অফ আ পারসন, মানে একজন অভিযুক্তকে ছাড় দেওয়া হলো, তাকে ছাড়া হলো, সাসপেক্টকে ছাড়া হলো, যে কিনা যাকে আমরা অভিযোগ করছি যে অফেন্সটা হয়তো সে করেছে, তাকে কাস্টাডি অফ ল, লয়ের কাস্টাডি থেকে ছেড়ে এমন একটা জায়গায় ছাড়া হলো তাকে যাতে পরবর্তীকালে পাওয়া যায়। এবার পরবর্তীকালে আপনারা মনে করতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন যে বেল মানে কি তাকে পুরো ট্রায়াল থেকে, মানে পুরো কোর্টের, তাকে যাতে ধরতে না পারে এরকম ভাবে ছেড়ে দেওয়া? না, তাকে কোর্টের কাস্টাডি বা পুলিশ কাস্টাডি বা জুডিশিয়াল কাস্টাডি থেকে ছাড়া হলো, সে বাইরে যাতে থাকে, কন্ডিশনস কিছু ইম্পোজ করা হলো যে এই ক্ষেত্রে তোমাকে আমরা ডেকে পাঠাবো, তুমি আসবে, সহযোগিতা করবে ইনভেস্টিগেশনে। এটা হচ্ছে বেল। বেল অনেক রকমই হয়, আমি একটা সাধারণভাবে শুরু করছি ব্যাখ্যা করা। বেল বন্ড, বেল বন্ড মানে হচ্ছে যে এই যে তাকে ছাড়া হচ্ছে, তাকে রিলিজ দেওয়া হচ্ছে একটা সিওরিটি দিয়ে, এটাকে বেল বন্ড। আর নতুন আইনে সেকশন 2E তে বলছে শুধু বন্ড ব্যাখ্যা করছে যেখানে উইদাউট সিওরিটি তাকে ছাড়া যেতে পারে। এবার পুরনো আইনে কি ছিল, নতুন আইনে কি ছিল? নতুন আইনে কি হলো? সেকশন 57, যেখানে পুরনো আইনে বলছিল যে no police officer shall detain in custody a person arrested without warrant, তাকে 24 আওয়ার্স এর মধ্যে সেকশন 167 কমপ্লাই করে ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করতে হবে। সেইটি একদম একই রকম থাকলো, নো চেঞ্জ, কোনো রকম চেঞ্জ হলো না। সেকশন 57টা নতুন আইন হলো সেকশন 58। তো দাদা যেরকম ভাবে বললেন আপনারা বুঝতেই পারছেন যে 80% আইন কিন্তু একই আছে, খুব একটা চেঞ্জ হয়নি, কিছু টেকনিক্যাল জায়গা চেঞ্জ করেছে। যেখানে আমাদের বিচার ব্যবস্থার অসুবিধা হচ্ছিল সেই জায়গাগুলো যাতে পরবর্তীকালের সুবিধার্থে মানুষ, কারণ ল তো ডাইনামিক, আমাদের সোসাইটি এগিয়ে চলেছে, বিভিন্ন টেকনোলজি আসছে, তথ্য প্রযুক্তির যুগে পুরোনো আইনকে আঁকড়ে ধরে, 73 সালের আইনকে আঁকড়ে ধরে পড়ে থাকলে এখন তো আমাদের কাজ চলবে না, তো কিছুটা মডার্নাইজ করা হয়েছে। যাই হোক, সেকশন 57টা 58 হলো। 167(2) যেখানে ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে যে ম্যাজিস্ট্রেট 15 ডেজ অবধি পিসি দিতে পারবে, সেটা 187(2) হলো। সেখানে ভাগ করে দিতে বলেছে, যে ভাগ করে দিতে পারবে। এবার সেখানে একটা পদ্ধতি বলে দিল কিভাবে দিতে পারবে না, যেই সব অফেন্সের ধরুন চার্জশিট জমা করতে হয় 60 দিনের মধ্যে, তার প্রথম 40 দিনের মধ্যে পিসি নিতে পারবে, ভাগ করে হোক, একসাথে হোক, যেরকম ভাবে ইচ্ছে ইনভেস্টিগেটিং অথরিটি মনে করবেন সেরকম ভাবে পিসি প্রেয়ার করতে পারবেন 15 দিন। এটা প্রথম 60 দিন, যেই সব অফেন্সগুলোর 60 দিনে চার্জশিট দেওয়ার মানে লিমিটেশন, সেইগুলোর মধ্যে প্রথম 40 দিনে করতে পারবে। আর যেইগুলো অফেন্সগুলোর যেখানে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে হয়, 90 ডেজের মধ্যে, না হলে স্ট্যাটুটরি বেলের জন্য এনটাইটেলড হয়, সেই সব অফেন্সের ক্ষেত্রে প্রথম 60 ডেজের মধ্যে সে পিসি নিতে পারবে 15 ডেজ, ইদার ইন পার্ট অর হোল, যেরকম ভাবে ইচ্ছে। বাকি আমি যেই কন্ট্রোভার্সি রয়েছে সেই কন্ট্রোভার্সিতে ঢুকলাম না। এই 15 ডেজের টেনিওর নিয়ে, যে 15 ডেজ অবধি হবে কিনা, 15 ডেজের পরে পারবে কিনা, কারণ এটা পরবর্তীকালে হয়তো আমাদের অনবল এপিক্স কোর্ট কোনো জাজমেন্ট দিয়ে এই জিনিসটাকে ইন্টারপ্রেট করবেন যে 15 ডেজের ওপরে না 15 ডেজের নিচে আইন একরকম বলছে, আমরা একরকম ভাবে কনস্ট্রু করছি। যারা একাডেমিশিয়ান স্যার রয়েছেন, স্যারও নিজের বক্তব্য বলবেন যে
যে স্যার কিভাবে এটাকে কনস্ট্রু করছেন। তো একটা অ্যাম্বিগুইটি রয়েছে এই জায়গাটায়, যে 15 দিনের বেশি দিতে পারে, 15 দিনের কম দিতে পারে। আইন একরকম পড়ে মনে হচ্ছে নতুন আইনটা, যাই হোক। 167(2) ক্লজ এ প্রোভাইসোতে যেখানে বলা হয়েছিল যে 90 দিনের মধ্যে যেখানে ইনভেস্টিগেশন শেষ করতে অফেন্স পানিশেবল উইথ ডেথ, সেটা নট লেস দ্যান 10 ইয়ার্স। আর এখানে বললো 10 ইয়ার্স অর মোর। মানে বক্তব্যটা হচ্ছে কিছু অ্যাম্বিগুইটিস ছিল ওয়ার্ডসের মধ্যে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে, সেইগুলো অ্যাম্বিগুইটিসগুলো দূর করলো, আর কিছুই না। নতুন আইনে হলো 187(3), 187(5) প্রোভাইসো 2 এক নতুন প্রভিশন, যেখানে বললো, যেখানে ব্যাখ্যা করে দিল কাস্টাডি শব্দটির অর্থ কি। কাস্টাডি শব্দটির অর্থ যদি পুলিশ নেয়, পুলিশ কাস্টাডি, যেখানে পুলিশ স্টেশনে, যদি প্রিজন হয় সেটা জুডিশিয়াল কাস্টাডি, আর যে কোনো জায়গায় কাস্টাডি নিতে পারবে যেটা কিনা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বলে দিয়েছে যে কাস্টাডি নেওয়ার যোগ্য। অনবাল এপেক্স কোডের কিছু গাইডলাইন্সে, মানে সেই গাইডলাইন্সের বাইরে আমরা বেরোতে পারি না। তো কিছু কিছু কেস লজ আছে, যেরকম ধরুন অর্ণব মনোরঞ্জন গোস্বামী বা বালচন্দ কৃষ্ণন আইয়ার, সেখানে অনবাল সুপ্রিম কোর্ট বারবার বলছেন আমাদেরকে যে বেল ইজ দি রুল, জেল ইজ দি এক্সেপশন। মানে বেল দাও, তোমরা বেল দাও বা আপনারা বেল দিন, জেল এক্সেপশনাল কেসে জেল দেবেন। স্টেট অফ রাজস্থান জয়পুর ভার্সেস বালচন্দ বালায়, ওখানেও অনবাল সুপ্রিম কোর্ট 1977 সাল থেকে বলে আসছেন আমাদেরকে বেল ইজ দি রুল, জেল ইজ দি এক্সেপশন। গুরবিন্দ সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 2024, বেল ইজ দি রুল, জেল ইজ দি এক্সেপশন। সত্যেন্দ্র কুমার আন্তিল 2022, সেখানেও সত্যেন্দ্র কুমার আন্তিলে অনেক কিছুই বলা হচ্ছে। ইন্টারনালি আমি বলবো যে ওখানেও সুপ্রিম কোর্ট বারবার আমাদের, অনবাল সুপ্রিম কোর্ট আমাদেরকে বলেছেন বেল রুল, জেল এক্সেপশন। শুরু করছি। প্রথমে যেটা খুব সহজ ভাষায় বলি, কি হলো, কেন হলো এবং কি পেলাম। আমার মনে হয় এই তিনটে খুব সহজ প্রশ্ন বোধহয় আমাদের মনে আসে, যে কি হলো, কেন হলো এবং কি প্রয়োজন ছিল এবং আলটিমেটলি কি পেলাম। তো যেটা ছিল না, যেটা প্রথমেই আমাদের জেলা জজ সাহেব বললেন, যে বহু বছরের পুরনো 3টি আইন নিয়ে আমরা চলছিলাম। একটা ছিল 150 বছরের পুরনো, কিছু ছিল 50 বছরের পুরনো। তো অবশ্যই সময়ের সাথে সাথে যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির একটা অ্যাডভান্সমেন্ট আমরা দেখেছি। তো সেই সায়েন্স এবং টেকনোলজির অ্যাপ্লিকেশনটা আইনের মধ্যে আসছিল না, বা যেটুকু আসছিল সেটুকু হয়তো আমাদের উচ্চ ন্যায়ালয় যারা আছেন তাদের বিভিন্ন ডিসিশনের মাধ্যমে আসছিল, কিন্তু কোডিফাইড ল বা আমরা আইন যেভাবে দেখি আমাদের হাতে যে বই আসে তার মধ্যে ছিল না। তাই মূল উদ্দেশ্য ছিল এই তথ্য প্রযুক্তি বা বিজ্ঞানের সাহায্য নেওয়া এবং এই জিনিসটাকে এক্সিস্টিং লয়ের মধ্যে ইনকর্পোরেট করে নেওয়া বা আওতায় নিয়ে আসা। তো এটা একটা কিন্তু মূল কারণ। এই ফৌজদারি আইন এবং যে সাক্ষ্য আইন আমাদের আছে, সেই সাক্ষ্য আইন যে সামাজিক যে পরিবর্তনগুলো হয়েছে তার সঙ্গে কোথাও একটা অ্যাডজাস্টমেন্টের অসুবিধা কোথাও একটা হচ্ছিল, এবং যেভাবে ক্রাইম সিন পাল্টে যাচ্ছে, যেভাবে ক্রাইমের নেচার পাল্টে যাচ্ছে, তার সঙ্গে জুঝে ওঠার জন্য এই পরিবর্তনটা ভীষণ প্রয়োজন হয়ে পড়েছিল। তাই এই কারণ ছিল এইটা। এখন প্রশ্ন হলো যে এর ফলে কি হলো, বা এটা আরেকটা দিকও রয়েছে, সেটা হচ্ছে যে এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাপ্লিকেশনের ফলে বা কম্বিনেশন উইথ ল, এর ফলে জিনিসটা কি দাঁড়ালো একটাই, সেটা হচ্ছে যে ইনভেস্টিগেশন এবং ট্রায়াল বা তদন্ত এবং বিচার পদ্ধতিকে ত্বরান্বিত করা। এটা একটা অন্যতম মূল উদ্দেশ্য, যাতে বিচার মানুষ তাড়াতাড়ি পান। এবং বহুদিন থেকে তো আমাদের সবাইকার একটা অভিযোগের জায়গা বা একটা ক্ষোভ জায়গা আমাদের আছে, যে আমাদের বিচার পদ্ধতি প্রচুর সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। যেহেতু সময় সাপেক্ষ সেহেতু ব্যয় সাপেক্ষ। তো সেটাকে যতটা ত্বরান্বিত করা যায় সেটাও একটা অন্যতম মূল উদ্দেশ্য এই আইনগুলোকে পরিবর্তন করা। আমি খুব ছোট্ট একটা পরিসরের মধ্যে বলার চেষ্টা করছি যে সাধারণ মানুষ এই যে পরিবর্তনগুলো এলো তার ফলে কি কি জিনিস
বা বলা যেতে পারে কি কি পরিষেবা তারা পেতে চলেছেন বা পেতে পারেন বা পাওয়ার আশা রাখতে পারেন। প্রথমে বলি যে একটা কনসেপ্ট আমাদের উচ্চ ন্যায়ালয়ের বিভিন্ন রায়ের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছিল, সেটা হচ্ছে জিরো এফআইআর এর কনসেপ্ট। এটা আমাদের আইনজীবীরা বা আইনজীবী বন্ধুরা সিনিয়ররা অনেকেই জানেন, কিন্তু সাধারণ মানুষের জন্য বলে রাখি, খুব সহজ ভাষায় বললে যে আমার সঙ্গে কোনো একটা ঘটনা ঘটে গেছে, অনেক সময় বলা হয় কোন থানায় গিয়ে মামলা করব, কোন থানায় গিয়ে অভিযোগ রুজু করবো তাই জানি না। তার জন্যই একজন উকিলবাবু বা একজন কোনো বন্ধুর সহযোগিতা প্রয়োজন, যে আমি খুঁজেই পাচ্ছি না কোন থানার জুরিসডিকশন, বা একটা থানা থেকে একটা থানায় ঘুরে বেড়াচ্ছি, আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এই থানা নয় ওই থানা নয়। জিরো এফআইআর এর কনসেপ্টটা আসার ফলে যেটা হবে, আপনার যেটা নিকটবর্তী থানা সেখানে গিয়ে আপনি আপনার অভিযোগটি দায়ের করতে পারবেন, এবং পরবর্তীকালে সেই থানার এটা দায়িত্ব হবে যে কনসার্ন যে জুরিসডিকশনাল পিএস আছে তার কাছে সেই এফআইআরটিকে ফরওয়ার্ড করে দেওয়া। এর দায় কিন্তু আর সাধারণ মানুষের ঘাড়ে রইল না। অতএব খুব তাড়াতাড়ি যে কোনো অফেন্স বা যে কোনো ক্রাইম যখন হচ্ছে, সেটা আপনার সঙ্গে ঘটুক, আপনার পরিচিত কারোর সঙ্গে ঘটুক, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি গিয়ে সেই মামলাটিকে রুজু করা বা সেটাকে দায়ের করার একটা সুযোগ কিন্তু এখানে থেকে যাচ্ছে। এটা হচ্ছে, এটা যদিও খুব ডিটেলসে বললাম না, হয়তো ছুঁয়ে গেলাম, কিন্তু এটা একটা অন্যতম মূল জিনিস, যেটা অন্যান্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিসিশনের মধ্যে ছিল, এখন সেটা কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা বা সুরক্ষা সংহিতার একটা অঙ্গ হিসেবে এখন তৈরি হয়েছে। 2 নম্বর হচ্ছে ইএফআইআর। ইএফআইআর অর্থাৎ আপনি বাড়িতে বসে মেলের মাধ্যমে এফআইআর করতে পারবেন। এই সুযোগটা কিন্তু আগে ছিল না, এবং এফআইআর করার পরে তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা মানার দায়িত্ব হচ্ছে পুলিশ এবং অথরিটি, সেখানে আপনাদের কোনো দায় থাকছে না। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, যেটা প্রথমেই বললাম, যে তথ্য প্রযুক্তি বা প্রযুক্তি এবং বিজ্ঞানের সাহায্য, এটা আমরা দেখতে পাবো যে ইনভেস্টিগেশনের প্রতিটা স্তর থেকে শুরু করে বিচার পদ্ধতি একদম শেষ হওয়া পর্যন্ত, ইভেন জাজমেন্ট ডিক্লারেশন পর্যন্ত এর ব্যবহার আমরা পেতে চলেছি। তার মধ্যে যেমন প্রথমেই বলে রাখি, যেটা রেফারেন্সটা আমি প্রথমেই দেবব্রত কুণ্ডু সাহেবের কথা বলবো, উনি আমাকে বিশেষভাবে অনুরোধ করলেন এই কথাটা আপনাদেরকে বলার জন্য। আগেকার দিনে যেটা হতো, পুলিশ যখন কোথাও গিয়ে কোনো সার্চ সিজার করতো, আমাদের ভাষায় যেটা বলে সার্চ সিজার, বা একটা জায়গায় গিয়ে কাউকে কোনো মানুষকে সার্চ করা হলো, তার কাছ থেকে কোনো জিনিস, কোনো অস্ত্র উদ্ধার হলো, বা কোনো বাড়ির মধ্যে ঢুকে কোনো জিনিস কোনো উদ্ধার হলো, সেগুলো একটা ডকুমেন্টেশন হতো। কিন্তু সেটা শুধু ডকুমেন্টের মধ্যেই থেকে যেত, অনেক সময় সেই নিয়ে কিছু কিছু ক্ষোভও থাকতো, সেই ডকুমেন্ট সঠিক জায়গায় তৈরি হচ্ছে না, সঠিক পদ্ধতি মেনে তৈরি হচ্ছে না। এখন থেকে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে কোনো সার্চ সিজার পদ্ধতি, সেটা কিন্তু ভিডিওগ্রাফ করতে হবে, এবং কোনো পুলিশ অফিসারের এই এক্সকিউজ থাকবে না যে আমার কাছে টেকনোলজি নেই বা আমার কাছে টেক সাপোর্ট নেই, আমি করতে পারবো না। তার কারণ হচ্ছে অ্যাক্টের মধ্যে বলে দেওয়া আছে যে একজন পুলিশ অফিসার তার সঙ্গে ক্যারি করা মোবাইল ফোনে সেইটাকে নথিভুক্ত করবে, এবং 48 ঘন্টার মধ্যে সেই ভিডিওগ্রাফ এন্টায়ার প্রসিডিউর, মানে সার্চ থেকে শুরু করে একদম শেষে মানে সাক্ষীদের সই করা পর্যন্ত পুরোটাকে উইদিন 48 আওয়ার্স কনসার্ন যিনি ম্যাজিস্ট্রেট আছেন, সিজিএম সাহেব হোক, এসিজিএম সাহেব হোক, তার কাছে কিন্তু ওটাকে পৌঁছে দিতে হবে, এবং সেটা পরবর্তীকালে সাক্ষ্য হিসেবে গণ্য হতে চলেছে। এর সঙ্গে সঙ্গেই বলে রাখি, যেটা ইনস্ট্যান্টলি মাথায় আসছে, অনেক ক্ষেত্রে এই যে সিজারের পরে সিজড আইটেমসগুলো বহুদিন ধরে থানায় পড়ে থাকে, এবং পড়ে থাকার ফলে বহু নষ্ট হয় সেই জিনিস, বিশেষ করে গাড়ি বা ইয়ে। যদিও আমরা জানি যে অনারেবল সুপ্রিম কোর্টের আম্বালাল দেসাই জাজমেন্টের ফলে এখন অনেকটাই ত্বরান্বিত হয়েছে, কিন্তু এই পদ্ধতিটা আরো ত্বরান্বিত হতে চলেছে। তার কারণ এখন যেসব সিজ মেটেরিয়ালসটা থাকবে, সেগুলো সমস্ত কিছুকে ভিডিওগ্রাফ করে, ফটোগ্রাফ করে সেটা রেকর্ডের সঙ্গে ট্যাগ হবে, এবং ওইটাই পরবর্তীকালে আমরা সাক্ষ্যের সময় লাগবো। অরিজিনাল যে জিনিসটা সিজ হয়েছিল সেটার কোনো প্রয়োজন হবে না। তাই দেখা গেল কোনো মানুষ যার জীবিকা হচ্ছে গাড়ি চালানো, ড্রাইভার তিনি হিসেবে কাজ করছেন, বা কোনো তার মালিক যিনি ওই গাড়িটাকে চালিয়েই হয়তো তার রোজগার হয়, তাকে কিন্তু দিনের পর দিন গাড়ি আর থানায় ফেলে রাখা প্রয়োজন আর রইল না। তো এটাও একটা কিন্তু বড় মানে একটা পরিষেবা এই আইন কিন্তু আমাদের দিতে চলেছে। আচ্ছা, এরপরে একটা বলি, সেটা হচ্ছে যে ক্ষুদ্র অপরাধ বা পেটি অফেন্সের জন্য একটা বাধ্যতামূলক করা হয়েছে, সেটা হচ্ছে সামারি ট্রায়াল, বা বলা যেতে পারে সংক্ষিপ্ত একটা বিচার পদ্ধতি। এই পেটি অফেন্সগুলো আমাদের কোর্টকে অনেকটাই ওভারবার্ডেন করে, এবং যার ফলে অনেক সিরিয়াস অফেন্স হয়তো আমরা সেখান পর্যন্ত পৌঁছতে পারি না, কারণ এগুলো আমাদের প্রসেসটাকে পুরো ক্লগ করে রেখে দিয়েছে। তো এই সামারি ট্রায়ালের মাধ্যমে আমরা এই মামলাগুলোকে খুব তাড়াতাড়ি ডিসপোজ করতে পারবো, এবং অন্যান্য যে আরো গ্রেভ অফেন্স আছে বা সিরিয়াস অফেন্স আছে, সেগুলোকে নিয়ে আমরা বিচার পদ্ধতিগুলো এগোতে পারবো। সো এটাও কিন্তু অনেকটাই প্রসেসটাকে অনেকটাই ত্বরান্বিত করবে। আচ্ছা, আরেকটা
আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সমন এবং নোটিশ। অনেক সময় দেখা যায় অনেক মানুষ বহু ক্রিমিনাল মামলায় সাক্ষী আছেন, কিন্তু তারা নোটিশ পাচ্ছেন না, কোনোভাবে তারা সাক্ষ্য দিতে যেতে পারছেন না, জানতেই পাচ্ছেন না তাদের মামলায় কি হচ্ছে। এটা একটা বড় সমস্যা আমাদের মধ্যে দেখা যায়। একটা এফআইআর আমি লঞ্চ করলাম, তারপর থেকে কি প্রগ্রেস হচ্ছে আমি জানি না, কি হচ্ছে, আইও কি করছেন, কাজেও কোনো ইনভেস্টিগেশন হচ্ছে কিনা। এবং এর আগের যে পদ্ধতি ছিল তাতে কোর্টে গিয়ে কোর্টকে বলতে হতো, পিটিশন দিতে হতো, মামলা পুট আপ করতে হতো, তারপরে কোর্ট একটা রিপোর্ট চেয়ে পাঠাতে, একটা দীর্ঘ একটা প্রসেস চলতো। এখানে দুটি জায়গা তৈরি হয়েছে আমাদের ভারতীয় নাগরিক সুরক্ষার সংহিতার আন্ডারে। সেটা হচ্ছে যে এক, ইনভেস্টিগেশন শুরু হওয়ার পর থেকে 90 দিনের মধ্যে আইওকে আইদার ডিরেক্টলি মানে ডকুমেন্টারি ফর্মে কিংবা ইলেকট্রনিক ফর্মে, মোবাইলে হতে পারে, মেলের মাধ্যমে হতে পারে, তাকে কিন্তু যিনি এফআইআর মেকার বা ফার্স্ট ইনফরমেন্ট তাকে কিন্তু কন্টিনিউয়াস জানিয়ে যেতে হবে যে ইনভেস্টিগেশনের প্রগ্রেস কি চলছে উইদিন 90 days ফ্রম দ্য ডেট অফ ফাইলিং অফ দ্য এফআইআর। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে পরবর্তীকালে অনেক সময় হয় আমি মামলা করেছি, পুলিশ চার্জশিট দিয়ে চলে গেছে, যবে সাক্ষীর দিন আসছে তবে আমি জানতে পারছি যে আমার মানে কি হয়েছে জিনিসটা। এটা কিন্তু আর হবে না। তার কারণ হচ্ছে যে যিনি মামলা করছেন, যিনি ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট, তিনি কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টের কপি পেতে হকদার। এটা আগেও ছিল, কিন্তু এখন যেটা হবে সেই কপিগুলো আপনারা ইলেকট্রনিক ফর্মে পেতে পারেন। পুলিশের অনেক সময় বা অ্যাডমিনিস্ট্রেশন অনেক সময় একটা এক্সকিউজ থাকতো যে আমাদের পক্ষে জেরক্স সাপ্লাই করা সম্ভব হচ্ছে না, কোর্ট থেকে দেওয়া সম্ভব হচ্ছে না। এখন কিছু প্রয়োজন নেই, পুরো জিনিসটা একটা ছোট্ট পিডিএফ ফরম্যাট করে কনসার্ন যিনি মামলা করেছেন তার কাছে যদি ফোনেও পাঠিয়ে দেওয়া যায়। এবং সেক্ষেত্রে একটা বলে রাখি যে তার ফোন নাম্বার, ইমেল নাম্বারও কিন্তু এরপর থেকে, ইমেল আইডিও কিন্তু এরপর থেকে যারা আইও থাকবেন তাদেরকে কিন্তু জোগাড় করে রাখতে হবে। ওই বিচার পদ্ধতি যখন শুরু হবে তখন কিন্তু তার সেই সমনটি তার মোবাইল ফোনের মাধ্যমে কিংবা তার ইমেলের মাধ্যমে সেই সমনটিও পৌঁছবে। তাই দেখুন, মানে বিজ্ঞান এবং প্রযুক্তির যে ব্যবহারের কথাটা প্রথমেই বললাম, সেটা কিন্তু একদম প্রথম থেকে একটা মামলা ফাইল করা, যেটা ইমেলের মাধ্যমে একটা এফআইআর করা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু ইমেল, মোবাইল ফোন এর মাধ্যমে কিন্তু হচ্ছে। প্রগ্রেস অফ ইনভেস্টিগেশন, কপি সাপ্লাই, আপনারা জানতে পারছেন কিভাবে, মানে কতদূর ইনভেস্টিগেশন হয়েছে, ইনভেস্টিগেশন কিভাবে শেষ হলো। সেখানে যদি আপনাদের ইনভেস্টিগেশন সম্বন্ধে কোনো বক্তব্য থাকে সেটা রাখার একটা সুযোগ আপনারা পরিবর্তন এনেছে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে অত্যন্ত মানবিক। সেটা হচ্ছে যে আগে কোনো বাবা মাকে যদি তার ছেলে বা তার মেয়ের কাছ থেকে খরগোশ চাইতে হতো, ছেলে যেখানে বসবাস করছে বা যেখানে কাজ করছে তাকে সেখানে গিয়ে মামলা করতে হতো। বৃদ্ধ বাবা মাকে দেখা যাচ্ছে হয়তো মানে 100 কিলোমিটার পার করে গিয়ে তাকে মামলা করতে হচ্ছে। এখন কিন্তু সেই মানে প্রভিশনটা সম্পূর্ণ পাল্টে গেল, এবং এখন বাবা মা যেখানে থাকবেন সেখানে গিয়ে সেখানেই তিনি মামলাটা করতে পারবেন। তার কিন্তু আর ওই জুরিসডিকশনে যাওয়ার কোনো প্রয়োজন থাকছে না। আচ্ছা, এরপর যেটা বলি সেটা হচ্ছে যে যদি কোনো এফআইআর মেকার বা ইনফরম্যান্ট যদি ভিকটিম হন, তাহলে তিনি কিন্তু এফআইআর এর কপি ফ্রি অফ কস্ট দেন অ্যান্ড দেয়ার পাবেন। ফ্রি অফ কস্ট কপি দেন অ্যান্ড দেয়ার পাবেন, এবং তার জন্য 1 সেকেন্ড ফিজিক্যাল কপির কোনো প্রয়োজন নেই। সেটা কিন্তু ই ফর্মেও সেই কপিটা কিন্তু তার কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। এছাড়া দুটো জিনিস বলে রাখি যেটা ভীষণ আমার মনে হচ্ছে আবারও খুবই মানবিক একটা দিক। সেটা হচ্ছে যে সাধুর্ধ যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন, বা যেটা আমাদের জেএম সাহেব বললেন যে ওল্ড অ্যান্ড ইনফার্ম যারা আছেন, অসুস্থ মানুষ, দুরকম হতে পারে। তারা এক হতে পারে তারা অভিযোগকারী, তারা ইনফরমেন্ট, বা তারা কোনো সাক্ষী, কোনো ঘটনার সাক্ষী। সেক্ষেত্রে কিন্তু পুলিশ তাদের কাজ পর্যন্ত পৌঁছবে, তাদের সাক্ষ্য গ্রহণ করার জন্য তাদের কিন্তু থানায় ডাকা যাবে না। বহু ক্ষেত্রে দেখা যায় যে বৃদ্ধ মানুষদের থানায় ডেকে পাঠানো হচ্ছে, সেটা কিন্তু হবে না। তাদের পরবর্তীকালে যখন বিচার প্রক্রিয়া চালু হবে, তাদের সাক্ষ্যটাও কিন্তু কোর্ট অডিও ভিজুয়ালের মাধ্যমে নিতে পারবেন, তাদের বাড়িতে বসে তারা কিন্তু সেই সাক্ষ্য গ্রহণটা দিতে পারবেন। অতএব যেটা আগে ভীষণ অসুবিধা থাকতো যে কোনো ওল্ড ইনফার্ম পার্সনকে আমরা নিয়ে আসতে পারতাম না, সেটা সেক্ষেত্রে বিচার পদ্ধতিটা দীর্ঘায়িত হতো, প্রলম্বিত হতো, সেটা কিন্তু আর হবে না। এক্ষেত্রে আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমে আমরা এই জিনিসটা করতে পারি। আর আরেকটা জিনিস বলে রাখি, অনেক সময় দেখা যায় যে কোনো অপরাধী আছেন, অভিযুক্ত আছেন, যার বয়স অত্যন্ত বেশি বা তিনি অসুস্থ, ওল্ড অ্যান্ড ইনফার্ম 1 সেকেন্ড, যার অনুপস্থিতিতে কেসে চার্জ গঠন করা যাচ্ছে না, সেই চার্জ গঠনও কিন্তু আমরা করতে পারবো হচ্ছে এই অডিও ভিজুয়ালের মাধ্যমে। বা অনেক সময় দেখা যায় বিচার পদ্ধতি শেষ হওয়ার পরে একটা স্টেজ আসে যেটা আমরা বলি এক্সামিনেশন অফ দ্য অ্যাকিউজড আন্ডার সেকশন 313 সিআরপিসি, মানে যেখানে অপরাধীকে তার বক্তব্যটা, তার যে সাফাইটা, সেটা তাকে বলতে বলা হয়।
অনেক সময় সেক্ষেত্রেও দেখা যায় যে তিনি যদি অত্যন্ত ওল্ড ইনফার্ম হন বা বাইরে থাকেন, তার পক্ষে আসা সম্ভব হচ্ছে না, তখনও কিন্তু বিচার পদ্ধতিটা আগে যেটা হতো দীর্ঘায়িত হতো, প্রলম্বিত হতো, সেটা আর হবে না। সেটাও আমরা কিন্তু এই অডিও ভিজুয়ালের মাধ্যমে আমরা ওটা নিয়ে আমরা এগোতে পারবো। বা অনেক সময় কিন্তু দেখা যায় যে আসামি প্রোডাকশন হচ্ছে না, যার ফলে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে যাচ্ছে, সাক্ষী আসছে সাক্ষী চলে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রোডাকশন হয় কি, দেখা যায় যে আসামি হয়তো আমাদের লোকাল জেলে নেই, সে হয়তো বর্ধমানে আছে বা বহরমপুরে আছে, তাকে কোনো কারণে প্রোডাকশন করতে পারে না। সেক্ষেত্রেও কিন্তু বিচার পদ্ধতিটা থেমে থাকবে না, সেই প্রোডাকশন ওই জেলে বসে অডিও ভিজুয়ালের মাধ্যমে হবে এবং আমরা বিচার পদ্ধতিটা কিন্তু সেখানে এগিয়ে নিয়ে যেতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় অ্যারেস্টের পর বাড়ির লোকের কাছে কোনো ইনফরমেশন নেই। ছেলে হয়তো সন্ধ্যেবেলা পাড়ার মাঠে খেলতে গেছিল বা কিছু হয়েছে, তারপর থেকে ছেলেটার কোনো খবর পাওয়া যাচ্ছে না, কি না পুলিশ তাকে অ্যারেস্ট করে কোনো একটা কেসে নিয়ে চলে গেছে, কোথায় রেখেছে কি বৃত্তান্ত জানা যাচ্ছে না। এক্ষেত্রে বলে রাখি, বিএনএসএস আসার পরে মানে 1 জুলাই 2024 এর পর থেকে প্রত্যেকটি থানায় একজন ডেজিগনেটেড এএসআই র্যাঙ্কের অফিসার থাকবেন, যিনি রেসপন্সিবল থাকবেন যে কারা কারা প্রত্যেক দিন অ্যারেস্ট হচ্ছে তাদের ডিটেল ইনফরমেশন থানার বাইরে স্পষ্টভাবে ডকুমেন্টারি ফর্মে বা ইলেকট্রনিক ফর্মে ওটাকে ফ্ল্যাশ করার জন্য। অতএব কোনোভাবে যদি কোনো মানুষ দেখা যায় যে সে সেই সময় বাড়ি ফিরছে না বা ফেরার কথা তার হচ্ছে না, কেউ একটা বললো যে আপনার ছেলেকে তো তুলে নিয়ে গেছে, পুলিশ এসে তুলে নিয়ে গেল, তাহলে কিন্তু সেই ইনফরমেশন থাকার কথা যে কনসার্ন পিএস থাকবে, সেই পিএস এর কোনো একজন এএসআই কিন্তু এখানে ডেজিগনেটেড হবেন। আমি জানি না এখনো পর্যন্ত সেরকম কোনো নোটিফিকেশন হয়েছে কিনা, নিশ্চয়ই হবে, এটা আমরা আশা রাখতে পারি। অতএব এই মানে ডিসেমিনেশন অফ ইনফরমেশন অ্যাবাউট অ্যারেস্টেড পারসনস, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, তো এটা একটু আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যেটা বললাম যে ওই বিচার পদ্ধতি এবং ইনভেস্টিগেশনটাকে ত্বরান্বিত করা। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা জানতাম আগে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের মধ্যে ফাইনাল রিপোর্ট জমা দিতে হতো, সেটা 60 দিন 90 দিন, কিছু কিছু বিশেষ আইনের ক্ষেত্রে সেটা 180 দিনও আছে। এখন যেটা হলো সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেজে এক একটা করে সময় বেঁধে দেওয়া হয়েছে, যে সময়ের মধ্যে সেই প্রক্রিয়াটিকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ এমন নয় যে দিনের পর দিন বছরের পর বছরের পরে বিচার প্রক্রিয়া চলছে, কোনোভাবে আমরা রায় পাচ্ছি না, তা নয়। কোনো কেসে শেষ হওয়ার পরে 45 দিনের মধ্যে কোর্টকে কিন্তু তার রায়টা দিয়ে দিতে হবে। তো এই একটা জায়গাও খুব ভালোভাবে এগিয়ে এসছে আমাদের কাছে। আর লাস্ট দুটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে একটা পানিশমেন্টের ক্ষেত্রে একটা নতুন ধরনের পানিশমেন্ট আনা হয়েছে, ভীষণ আমি বলবো রিফর্মেটিভ এবং রিহ্যাবিলিটেটিভ একটা ইয়ে থেকে, সেটা হচ্ছে কমিউনিটি সার্ভিস। আগে কমিউনিটি সার্ভিসের কোনো প্রভিশন ছিল না, এখন যদিও কমিউনিটি সার্ভিসের এক্সাক্ট ডেফিনেশনটা আমরা এখনো পাইনি। এক্সপেক্ট করছি যে হয়তো আমাদের অনারেবল ক্যালকাটা হাইকোর্ট বা অনারেবল সুপ্রিম কোর্ট এই বিষয়ে নিশ্চয়ই কোনো আলোকপাত করবেন, খুব শীঘ্রই করবেন। এবং এই কমিউনিটি সার্ভিসটার মাধ্যমে দেখা যেতে পারে যারা ফার্স্ট টাইম অফেন্ডার্স, যেটা জেএম সাহেব বলছিলেন, যে যারা প্রথমবার অপরাধ করেছে, হয়তো ভুল করে ফেলেছে, হিট অফ দ্য মোমেন্টে কিছু করেছে, তাকে জেলে না পাঠিয়ে কিভাবে মানে সমাজের সঙ্গে একত্রিত করে কিভাবে তাকে রিহ্যাবিলিটেট করা যায়, এই জিনিসটাও কিন্তু বিএনএসএস এর মাথায় বিএনএসএস এ রাখা হয়েছে। আরেকটা বিশেষ কথা বলে রাখি, সেটা হচ্ছে যে উইটনেস প্রোটেকশন স্কিম। এই জিনিসটা আমার মনে হয় সাধারণ মানুষের জেনে রাখা ভীষণ প্রয়োজন। কোনো মামলায় আজকে আমি উইটনেস হয়েছি, আমি সাক্ষী কোনো একটা ঘটনা, কিন্তু আমাকে থ্রেট করা হচ্ছে কন্টিনিউয়াসলি, আমাকে মানে আদালতে যেতে দেওয়া হচ্ছে না, বা গেলে বলা হচ্ছে আপনাকে মারধর করবো, বাড়ি দর ভেঙে দেবো। সেক্ষেত্রে কিন্তু উইটনেস প্রোটেকশনের একটা প্রেয়ার কিন্তু কোর্টের কাছে করা যেতে পারে, এবং সেই উইটনেস প্রোটেকশন স্কিম স্টেট দিতে বাধ্য থাকবে, এবং সেই যতদিন মামলা চলবে ততদিন কিন্তু উইটনেস প্রোটেকশন তারা পেতে এন্টাইটেল। আর সর্বশেষে বলে রাখি, আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, যে এটা নতুন জেনারেশনের জন্যই বলি, সেটা হচ্ছে এনসিআরবি বা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর একটা অ্যাপ আপনারা ইয়েতেই পেয়ে যাবেন, গুগল ইয়েতেই পেয়ে যাবেন। ওটা হচ্ছে সংকলন অ্যাপ। ওর মধ্যে দেখবেন পুরোটা মানে বিএনএসএস এবং বিএনএসএস পুরোটা দেওয়া আছে, এবং যেটা আমাদের আগের আইন আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্সের সঙ্গে একটা কম্প্যারিজন চার্ট করে দেওয়া আছে। তো ওটা ভেরি কুইক রেফারেন্স। তো ওটা আমার মনে হয় যদি আপনারা অ্যাপ ডাউনলোড করে রাখেন, তাহলে খুব তাড়াতাড়ি, মানে অন্তত ইনিশিয়াল কিছু দিন এবং আগামী 1-1.5 বছর যতদিন আমরা এই পুরো সিস্টেমটার সঙ্গে একটু অ্যাক্লিমেটাইজড হচ্ছি, ততদিন পর্যন্ত এই অ্যাপটা আমাদের কিন্তু সাহায্য করতে পারে।
এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। বিচারপতি হিসেবে এসেছিলেন উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স নবদ্বীপেও এসেছিলেন সংস্কৃত শিখতে। উইলিয়াম জোন্স যখন বিচার ব্যবস্থায় বসলেন, ওনারা বিচার করতে পারছিলেন না, কারণ ভারতীয় ন্যায় নীতি সম্বন্ধে তাদের কোনো আইডিয়া ছিল না। উইলিয়াম জোন্স নিজে ত্রিবেণীতে পৌঁছেছিলেন এক পণ্ডিতের বাড়িতে এবং পণ্ডিতকে অনুরোধ করেছিলেন, আপনি যদি ভারতীয় ন্যায়শাস্ত্র সম্বন্ধে কোনো কিছু একটা গ্রন্থ রচনা না করে দেন, আমরা এই বিচার ব্যবস্থা চালাতে পারছি না। কারণ আমরা যে আইন জানি সেটা ব্রিটিশের, আমাদের দেশের আইন, এই দেশের নিয়ম ন্যায় নীতি কিভাবে চলছে আমরা জানি না। উইলিয়াম জোন্সের রিকোয়েস্টে ত্রিবেণীর পণ্ডিত শ্রী জগন্নাথ তর্কা পঞ্চানন দুটি গ্রন্থ রচনা করেছিলেন, যেই গ্রন্থ থেকেই পরবর্তী সময়ে আমাদের হিন্দু আইনের উদ্ভব। এবং ইনি ছিলেন নবদ্বীপের যে রঘুনাথ শিরোমণি, তার স্টুডেন্ট বা তার ঘরানায় কিন্তু পড়াশোনাটা করেছে। আমি আবার বলছি, এই যে আধুনিক আইন, যে আইন আমরা আজকে বলছি, এই আইন নিয়ে ইভেন আমি যে আমার প্রবন্ধটা লিখেছি সেইখানে সুপ্রিম কোর্টও এর কিছু মান্যতা দিয়েছে, সেইটাও আমি উল্লেখ করেছি। এর কোনো একটা সূত্রপাত কিন্তু এই নবদ্বীপ থেকেই হয়েছিল। ধন্যবাদ, নমস্কার, শুভ সন্ধ্যা। Is endowed with my students both in the bench and in the bar, like that also prosecution defense both. Nobendu in the prosecution and defense our Rudro and Sumon. So and Sneha also. তাহলে বার, বেঞ্চ, ডিফেন্স, প্রসিকিউশন সবাই যদি ঘিরে ধরে, তাহলে না এসে মানুষ পারবে কি করে? সেজন্য আমি আসতে বাধ্য হলাম। এইবার let us go back to the jurisprudential rationale of changing these criminal laws. কি বলা হলো? যে আমরা কলোনিয়াল লিগ্যাসিটাকে ওয়াইপ আউট করতে চাই। এটাই তো আমাদের গৃহমন্ত্রীর বক্তব্য ছিল। তা আমি সবসময় বলি এই কথাটা, যে অ্যাকচুয়ালি আমার মিসফরচুন হচ্ছে, I am a trainer for the administrators, that is the IAS officers, the trainer for the IPS officers, that is the police, and the trainer for the judges also. So often I am full with contradictions. এখন বক্তব্য হচ্ছে যে পলিটিক্যাল উইল কতটা ছিল টু ওয়াইপ আউট দি কলোনিয়াল লিগ্যাসি। 150 বছর পুরনো আইপিসিটাকে আপনি সরিয়ে you brought in ভারতীয় ন্যায় সংহিতা, सीआरपीसी के सरिए you brought in भारतीय नागरिक सुरक्षा संहिता, एविडेंस एक्ट सरिए अपनी आनलेन भारतीय साक्ष्य अधिनियम। আরেকটি শতাব্দী প্রাচীন আইন ছিল মন্ত্রী মহোদয়, আপনি কি ভুলে গেছেন? পুলিশ অ্যাক্ট 1861। সেটা কে চেঞ্জ করবে? কোন পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে আছে পুলিশ অ্যাক্ট চেঞ্জ করার কথা? পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ না করলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম চেঞ্জ করা সম্ভব নয়। কিন্তু পুলিশকে তো আমাকে দলদাস হিসেবে বেঁধে রাখতে হবে। এই যে স্যার একটু আগে বললেন মাল্লিনাথ কমিশনের কথা, মাধব মেনন কমিশনের কথা, দুজনাকার সামনেই আমি নিজে ডিপোজ করেছি, নিজে পার্সোনালি। মাল্লিনাথ কমিশনের যদি আপনারা রিপোর্টটা দেখেন, আমরা পুলিশকে সবসময় গালাগাল দিই, তাই তো? পুলিশ হচ্ছে যত নষ্টের গোড়া। কিন্তু আপনাদের ভাবতে হবে যে পুলিশকে কিন্তু ওই রকম করে রেখে দিয়েছে আমাদের নেতা। They don't want a professional police force. They don't want an impartial police in this country. মাল্লিনাথ খুব সুন্দর রেকমেন্ডেশন দিয়েছে। একটা পুলিশের সবথেকে প্রায়োরিটি ডিউটি কোনটা বলুন তো? কে বলতে পারবে এই সভাঘরে? পুলিশের মোস্ট প্রায়োরিটি ডিউটি কোনটা? হ্যাঁ, ভিআইপি ডিউটি। তারপর হচ্ছে ল এন্ড অর্ডার, তারপর হচ্ছে ইনভেস্টিগেশন। তা আমাদের জজ সাহেবরা এই যে পুলিশদের মানে কোয়াইট ন্যাচারালি ঠিকই ধমকান যে আপনারা ঠিক মতো কাজ করছেন না। সে কখন কাজ করবে?
কখন মোদিজি বা দিদিজি রাস্তা দিয়ে আসবে একটা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে রাস্তার সাইডে। তাহলে সব ডিউটি ছেড়ে দিয়ে ফার্স্ট যেতে হবে ভিআইপি ডিউটি, তারপর ল অ্যান্ড অর্ডার, তারপর ইনভেস্টিগেশন। ইট ইজ অবভিয়াস দ্যাট ইনভেস্টিগেশন উইল সাফার। তা পুলিশ অ্যাক্ট চেঞ্জ করার কথা কেউ ভাবে না। যদি কোনো পলিটিক্যাল পার্টি, যদি কোনো মিনিস্টার, যদি কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ন্যাশনাল পুলিশ কমিশন বা স্টেট পুলিশ কমিশনের কথা বলে, যেখানে ওদের অ্যাপয়েন্টমেন্ট, ওদের ট্রান্সফার সব হবে অ্যাকর্ডিং টু দ্যাট কমিশন এন্ড নট অ্যাকর্ডিং টু দ্য ডিক্টেটস অফ দ্য মিনিস্টার্স, সেই দিন বুঝতে হবে যে আওয়ার পলিটিশিয়ানস হ্যাভ রোজ অ্যাবাভ পার্টি লাইনস টু মেক আ প্রফেশনাল পুলিশ ফোর্স, আর তখনই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এখন আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় কি হচ্ছে। এরপর আইন পরিবর্তনের আরেকটা কথা আপনাদের বলি, একটু হিস্ট্রি মনে করিয়ে দিই। জজ সাহেবদের তারা আছেন, এরা চলে যাবেন, সেই জন্য আমি এনারা বললাম যে অ্যাটলিস্ট 5 মিনিটস আমার বক্তব্যটা শুনে যান, তারপর দে হ্যাভ টু গো, বিকজ হ্যাঁ আমি বলবো, আমি তো অনেকটাই বলবো। এক্স্যাক্টলি, কোনদিন করবে না, আরে মাল্লিমাত কমিশনের সামনে আমি নিজে ডিপোজ করেছি। মাধব মেনন তো আমার স্যার, আমি নিজে ডিপোজ করেছি। আম্বেদকরের নাম আমরা সবাই শুনেছি, যাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। তাহলে আম্বেদকর সংবিধান রচনা করার পর, আফটার রাইটিং দি কনস্টিটিউশন, হি হেল্ড আ প্রেস কনফারেন্স। দ্যাট প্রেস কনফারেন্স ওয়াজ অ্যাটেন্ডেড বাই the fourth pillar of democracy like you, press, and there were journalists from across the globe. একজন ব্রিটিশ জার্নালিস্ট একটি প্রশ্ন করেছিলেন, ডক্টর আম্বেদকর, 50 years hence, if this constitution fails, whom will you blame? উনি জবাব দিয়েছিলেন, 50 years hence, the constitution will not fail the people will fail the constitution of this country. আর ঠিক সেটাই হয়েছে। আরেকটা ঐতিহাসিক ঘটনা আপনাদের মনে পড়ে, when India got independence at the stroke of midnight hour in 1947, you know, it was by virtue of an act of the House of Commons of England known as the Indian Independence Act 1947, which was being debated in the House of Commons of England. তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? স্যার ক্লেমেন্ট অ্যাটলি, and the opposition leader was Sir Winston Churchill. এবার অপোজিশন লিডারের কাজ কি? ট্রেজারি বেঞ্চ থেকে যা আসবে সেটা অপোজ করা। হি অপোজড দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, কিন্তু ওইটা অপোজ করে উনি যে ভাষণটা দিয়েছিলেন, সেই ভাষণটা was expunged from the proceedings of the British Parliament. And do you know when are the words expunged from the proceedings of a parliament? When they are full of unparliamentary words. তাহলে উনি কি এমন বলেছিলেন যেটার জন্য হাউসের বিবরণী থেকে ওটা বাদ দিতে হলো? কাঁচা কাঁচা খিস্তি ছিল। Do you want me to repeat that? এখানেও রেকর্ড করা হলে প্লিজ ওইটা বাদ দিয়ে দেবেন, কিন্তু আমি I cannot withstand the temptation of sharing it with you. You want to entrust the destiny of 30 million hungry Indians in the hands of a few scoundrels. তা আইনটা আমি চেঞ্জ করে দিলাম, যে কোনো আইনে আমি নিয়ে আসতে পারি, কিন্তু আইনটা কতটা ফলপ্রসূ হবে সেটা ডিপেন্ড করবে যে মানুষটা আইনটাকে এমপ্লয় করছে। আইন তো নিজে থেকে হাত পা নেই চলবে, প্রত্যেক স্টেক হোল্ডারকে আইনের স্পিরিটটাকে বুঝে আইনটা চেঞ্জ লটাকে এমপ্লয় করতে হবে। কিন্তু আমি এটা সব জায়গায় বলি, why should you be deprived of this sobriquet? We are living in a society where leaders have become dealers, where lawyers are becoming liars, where doctors are becoming dacoits, and where teachers are becoming cheaters. What can you expect from a society like this? I will not paint a gloomy picture for you, because this is also subject to glorious exceptions. আমার চোখে জল ভরে আসে যখন আমি দেখি এত ডার্কনেসের মধ্যেও একটি বাড়ির ছেলে who cannot afford square meal, সে মাধ্যমিকে টপ করছে। এরাই হচ্ছে আশার আলো ভারতবর্ষের জন্য। এরাই যদি কিছু করতে পারে করবে। Therefore,
আমরা আইন পরিবর্তন করে দিলেই সব ঠিক হয়ে যাবে তা কিন্তু নয়। আগে আমাদেরকে নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে, আর উই রেডি ফর দ্য নেক্সট জেনারেশন? আর উই রেডি ফর দ্য চেঞ্জেস which are coming? Are we ready to sacrifice our near term comforts for a longer rosy future for our children? সেটা পশ্চিমবঙ্গকে দেখে আমার তো মনে হয় 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারের জন্য যদি আমার বাচ্চার ফিউচার অন্ধকারে চলে যায়, সেখানেও তো সে ভোট পাচ্ছে। Are we ready to sacrifice that 1000 rupees for a rosy future of my second generation? No. আমি কিন্তু সবাইকে গালাগাল দেব। আচ্ছা, আমার বেরোতে অসুবিধা হবে না তো? সেইটাই যে I am at the cradle of history and being surrounded by the fourth pillar of democracy, that is the press. ঠিক আছে, ঠিক আছে, thank you so much. আমাদের রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে, শুধু ক্ষমতা কিভাবে আমরা পাবো আর কিভাবে চেয়ারে বসবো সেটা ছাড়া আর কারোর মাথায় কিচ্ছু নেই। whosoever may be the political party। আমি তো শুরুই করলাম পার্লামেন্ট থেকে, তা সেইখানে এবার এর রেমেডিটা কি? এর রেমেডি হচ্ছে যে আমাদের নেক্সট জেনারেশন, এই জেনারেশনের আর বোধহয় করার খুব একটা কিছু নেই। গঙ্গা অ্যাকশন প্ল্যান কি আমরা শুনেছি? গঙ্গা অ্যাকশন প্ল্যান, গঙ্গার মতো নদীকে কিভাবে পলিউশন ফ্রি করা যায়, এই মেকানিজমটা কি আপনাদের কারো জানা আছে? এই যে নদীকে পলিউশন ফ্রি কিভাবে করা হয়? নদীর জলটা তো আর ছাঁকনি দিয়ে পরিষ্কার করা সম্ভব নয়, তাহলে কিভাবে গঙ্গা অ্যাকশন প্ল্যান কাজ করে? নোংরা কিভাবে পরিষ্কার হয়? বলছে যে ফার্দার নোংরাগুলো আসবে সেগুলোকে আটকে দেওয়া হবে, আর যে নোংরাটা অলরেডি আছে সে নদীর সঙ্গে বয়ে চলে যাবে। সেইটাই আমাদেরকে ভাবতে হবে ইন দ্য নেশনস লাইফ। আমরা যারা মিডল এজেড হয়ে গেছি, অ্যাবাভ মিডল এজেড হয়ে গেছি, যারা পট বেলিড হয়ে গেছি, আমাদের পক্ষে বোধহয় আর নন কনফর্মিস্ট হবার সুযোগ কম। কিন্তু আমাদের নেক্সট জেনারেশন, দে আর ভেরি এজাইল, দে আর ভেরি মাচ ভিজিলেন্ট। আপনি একটি বাচ্চাকে দেখবেন, সে যে বাড়িরই বাচ্চা হোক, আপনি একটা কাগজের টুকরো যেখানে সেখানে ফেলে দেবেন, কিন্তু সে ফেলবে না। হি উইল লুক ফর আ ডাস্টবিন। তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম, with the help of information technology, with the help of transparency, with the help of hard work, they are going to protect this nation. আপনাদের হয়তো সবাইকারই এক্সপিরিয়েন্স আছে, একটা ব্যাংকে যান আপনি, দেখবেন কারা ছুটে ছুটে কাজ করছে, 3টে লোকের কাজ একা করছে। they are youngsters with the help of their laptops. So the future of India is very bright because of our youngsters. তা আমরা যে আইনগুলোর পরিবর্তন আনছি, সেই আইনগুলোর পরিবর্তন যদি আমরা ইয়াংস্টারদের মধ্যে তাদের সিস্টেমে ঢুকিয়ে দিতে পারি, ইন্ডিয়া হ্যাজ এ ভেরি ব্রাইট ফিউচার। তার আরেকটা কারণ আছে, কারণ ইন্ডিয়া এনজয়স আ ডেমোগ্রাফিক প্যাটার্ন which is not there in any other country of the world, because majority population of India is youngsters. China's majority population are old people. তাহলে in India we have immense possibility, কিন্তু তার জন্য আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে জায়গাগুলো সেগুলো স্ট্রেনথেন করতে হবে। কোনগুলো? লেখাপড়াগুলো। কিন্তু আমরা যে সিচুয়েশন দেখছি, ডিউ টু পলিটিক্যাল টাসল, এডুকেশন ইনস্টিটিউশনস গুলো সাফার করছে। আমাদের ছেলে মেয়েদের বাইরে চলে যেতে হচ্ছে, অনেক সময় স্টেটের বাইরে, অনেক সময় দেশের বাইরে চলে যেতে হচ্ছে। এইটাও আমাদেরকে ভাবতে হবে যে ইন্ডিয়ার স্ট্রেংথ ইজ হিউম্যান রিসোর্স। সেই হিউম্যান রিসোর্স যদি আমরা স্ট্রেনথেন করি, তাহলে ইন্ডিয়া ক্যান রিয়েলি বি আ সুপার পাওয়ার, বিকজ আওয়ার স্ট্রেংথ ইজ আওয়ার ডেমোগ্রাফি। উই হ্যাভ a stronger younger population to serve a lesser or smaller older population. তো এই 3টি আইন সম্বন্ধে এটা কি রেডি হয়েছে?
লাইট অফ করতে গেছে। আর ওটা কি ওখান থেকে হচ্ছে না? তাহলে এটা এগুলো কোথা থেকে হবে? পিপিটিটা এইটার ব্যাকড্রপটা আমরা অনেকেই এখানে জানি, যারা আইনের সঙ্গে যুক্ত তারা তো জানেনি, যারা আইনের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত নয় তাদের জন্য একটু বলি যে ইন্ডিয়ান পিনাল কোড এর সূচনা ভারতবর্ষে কিভাবে হয়েছিল, হাউ ডিড ইট কাম ইনটু বিইং। We all know that East India Company came to India to trade, ব্যবসা করার জন্য এসেছিল, তাই তো? তাহলে ব্যবসা করার জন্য যারা আসেন তাদের সঙ্গে আইনের কি সম্পর্ক, বিশেষ করে ফৌজদারি আইনের কি সম্পর্ক? আচ্ছা, আমি না এই বাংলা করে করে বলে দিই, অনেক সময় ভুল হয়ে যায়, আপনারা একটু কারেকশন করে দেন। বাংলা কোনো শব্দ যদি ভুল বলে ফেলি একটু বলবেন। হ্যাঁ, ফৌজদারি তো বলে ক্রিমিনাল ল। হ্যাঁ, তাহলে এই ফৌজদারি আইনের সঙ্গে একজন বিজনেসম্যান বা কোম্পানির কি সম্পর্ক? আমি যখন এই NUJS আপনারা নাম শুনেছেন, ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস, তো ওইখানকার আমি ওয়ান অফ দ্য ফাউন্ডার টিচার্স। তো প্রফেসর মেনন আর আমরা 5 জন মিলে ওটা স্টার্ট করেছি। তো প্রথম ইয়ারে আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন 10 কোটি টাকা দিয়েছিল ফর রিসার্চ অন ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন। তা আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার, why is Ford Foundation giving us money? ফোর্ড ফাউন্ডেশনের কি স্বার্থ? ওরা কেন আমাদের 10 কোটি টাকা দিচ্ছে এই ফৌজদারি আইন ব্যবস্থাটা স্টাডি করার জন্য? উনি বলেন, আগরওয়াল, you turn your mind to history. Why do you think that East India Company, who came to trade in Bengal, first they came to Bengal, they had to form, or they had thought of codifying a uniform criminal code? Yes, এটা তো ঠিক কথা। বলছে আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে তাহলে ব্যবসা করা সম্ভব নয়। তাহলে ফৌজদারি আইন ঠিক থাকলে তবেই ব্যবসা ভালো হবে, আর ব্যবসা ভালো হলে তবেই প্রসপেরিটিও আসবে। তা সেই জন্যই যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেম টু ইন্ডিয়া, দে ফাউন্ড দ্যাট ইন্ডিয়া হ্যাজ, in British India, different laws in different places. In some places Mohammedan criminal law was followed, in other places Hindu law was followed. So they thought of having a uniform criminal code. এখন আমরা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কথা বলি, ওরা ইউনিফর্ম ক্রিমিনাল কোডের নিডটা ফিল করেছে, and Macaulay was entrusted with the responsibility of drafting the Indian Penal Code. এবার ম্যাকিউলে বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে we know Indian Penal Code was the outcome. আমি মাঝে মধ্যে বলি যে ব্রিটিশাররা যদি আর কিছুদিন থাকতো আর ইউনিফর্ম সিভিল কোডটাও যদি করে দিয়ে চলে যেত, তাহলে এখনকার রাজনীতিটা আর হতো না। Because the Supreme Court at least feels that uniform civil code is the need of the day for the country today. In as latest as John Vallamottam versus State of Kerala, Justice Khare, খুব স্ট্রংলি ওয়ার্ডেড জাজমেন্টে লিখেছেন যে the parliament should wake up from its slumber and enact a uniform civil code as early as possible. যাই হোক, সেটা অন্য তর্ক। তাহলে এই ইউনিফর্ম ক্রিমিনাল কোড আমরা পেলাম ফ্রম দ্য ব্রিটিশার্স, আর তার একটা অঙ্গ হিসেবে আমরা পেলাম ইন্ডিয়ান পিনাল কোড। তাহলে এই ইন্ডিয়ান পিনাল কোড, তাহলে ভারতীয় দণ্ড সংহিতা was the Hindi translation of Indian Penal Code. ভারতীয় ন্যায় সংহিতা। তাহলে দণ্ড থেকে আমরা ন্যায় এলাম। তাহলে what was the supposed objective of this transition? যে আমরা পানিশমেন্ট থেকে জাস্টিসের দিকে আসার চেষ্টা করছি। কতটা সাকসেসফুল হব বা হয়েছি সেটা পরের বিষয়, কিন্তু that was the idea of the name change, যে from দণ্ড টু ন্যায় হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আচ্ছা, নেক্সট স্লাইড চলুন। তো হোয়াট ওয়াজ দ্য নিড? সবাই দেখতে পাচ্ছেন?
Criminal law with Indian values and ethos, tackling emerging crimes, combating terrorism, organized crimes and cyber crime more effectively, addressing new forms of social and economic offences, modernizing outdated provisions, updating archaic language and concepts, reflecting contemporary social realities and technological advancements, emphasis on victim protection, compensation and rehabilitation. আমাদের দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম was not victim centric. এটা ভিকটিম সেন্ট্রিক আর কম্পেনসেটরি জুরিসপ্রুডেন্সের দিকে নিয়ে আসার চেষ্টা হলো। এই যে একটু আগে জজ সাহেবরা বলছিলেন না যে ভিকটিম মানে যে কমপ্লেনেন্ট তাকে টাইম টু টাইম ইনভেস্টিগেশনের প্রোগ্রেসটা পাঠাতে হবে, তো সেটা ইজ ওয়ান ওয়ে অফ বিং ভিকটিম সেন্ট্রিক। এরকমও দেখা গেছে ইন্ডিয়ান আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, আমি নিজেও কিছুদিন জজ ছিলাম, তো আমার কোর্টেও আমি মানে অন্যান্য এক্সপিরিয়েন্স থেকেও নিজের কোর্ট থেকেও যেটা দেখেছি যে একটা মামলায় এটা একটা মামলা একটা জেলা, সেখানে একজন মানে মার্ডারার, মানে হি ওয়াজ কনভিক্টেড অফ মার্ডার এন্ড দ্যাট ওয়াজ এ গ্রুসাম মার্ডার, রেয়ারেস্ট অফ রেয়ার মার্ডার্স, এন্ড হি ওয়াজ কনভিক্টেড টু ডেথ সেন্টেন্স। এবার যাকে কনভিক্ট করা হলো অফ ডেথ সেন্টেন্স, তার বাচ্চা, তার ছেলে মেয়ে, তাদের হিউম্যান রাইটস সম্বন্ধে প্রচুর প্রভিশনস আছে, সেগুলো দেখা হলো। কিন্তু যাকে মারা হলো, যে ভিকটিম, হিজ সান, a minor son, was on the streets with begging bowl. There is no provision for anything of the dependence of the victim in our law. সেইটার কথা ভেবেই অনেকদিন ধরেই এই আওয়াজটা উঠছিল যে we our চালু হয়েছে। হ্যালো হ্যালো, ওকে, নেক্সট। except jurisdiction of BNS does not extend to কোন ক্ষেত্রে এই আইনটা অ্যাপ্লিকেবল হবে না। পানিশিং মিউটিং এন্ড রিডাকশন অফ অফিসার, সোলজার, সেলার অর এয়ারম্যান, স্পেশাল ল দ্যাট ইজ ল ডিলিং উইথ স্পেশাল সাবজেক্ট। যেমন আমরা অনেকেই জানি এনটিপিএস বা এই যে আইনগুলো, সেগুলো ভিতরে এটা অ্যাপ্লাই হবে। লোকাল লস, নেক্সট। একটু আগেই কথা হচ্ছিল, punishments to which offenders are liable under the provisions of this Anita are সবগুলোই ছিল, নতুন একটা ঢুকেছে, that is community service. Next, এবার ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড কোন কোন অফেন্সের জন্য দেওয়া যাবে সেটার একটা লিস্ট করেছি। পানিশমেন্ট ফর রেপ that causes death or results in persistent vegetative state of victim, section 66। যারা আইনের ছাত্র তারা খুব ভালো করে জানে এই যে পার্মানেন্ট ভেজিটেটিভ স্টেট, এই কথাটা কোথা থেকে এসেছে। অরুণা সানবগের যে বিখ্যাত কেস, বম্বেতে ব্রিজ ক্যান্ডি হসপিটালে ওই যে নার্স মহিলা 36 বছর she was under coma for being abused sexually, she was in coma for 36 years। সেখান থেকেই ভেজিটেটিভ স্টেট কথাটা এসেছে। জাস্টিস মার্কেন্ডিয়া কার্টির বিখ্যাত জাজমেন্ট, যেখানে প্যাসিভ ইউথ্যানাসিয়া was allowed। Gang rape 70 subsection 2, punishment for repeat offenders guilty of rape, murder, এই যে দফা 302 এখন হয়ে গেছে সেটা দফা 103। মনে রাখবেন, punishment for murder by life condemned, এটা আগে ছিল 303, যেটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছিল এই মিথু ভার্সেস স্টেট, যে লাইফ কনভিক্ট যদি মার্ডার কমিট করে হি শ্যাল বি পানিশড উইথ ডেথ, কিন্তু সেটা এখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে 104 করে দিয়েছে। Abatement of suicide of a minor, insane or intoxicated person. Attempt to murder by a person under sentence of imprisonment of life if hurt is caused. Terrorist act, এই terrorist act নতুন ঢুকেছে, আগে ছিল না। Kidnapping or abduction in order to murder or ransom. Waging or attempting to wage war, or abetting of waging war against government of India. Abetting mutiny actually committed, leading or fabricating false evidence upon which an innocent person suffers death, dacoity accompanied with murder,
নেক্সট এবার রেট বাই পারসন ইমপ্লিমেন্ট ফর লাইফ ঠিক আছে ঠিক করো এবার কমিউনিটি সার্ভিস can be understood as a work which the court may order a convict to perform as a form of punishment that benefits the community for which he shall not be entitled to any remuneration তাহলে পারিশ্রমিক ছাড়া কাউকে দিয়ে কোনো কাজ করানো সেটা সমাজের জন্য খুব ভালো কাজ যেমন আমরা জানি শিখ ধর্মে আছে যে দেখবেন খুব বড় বড় লোকেরা প্রতিষ্ঠিত মানুষেরাও ওই যারা গুরুদ্বারায় আসে তাদের জুতো পরিষ্কার করতে আসে তো এটা একটা স্পিরিট আমরা এটা এইভাবে ভাবতে পারি যে ধরুন যে অফেন্সগুলোর জন্য কমিউনিটি সার্ভিস পানিশমেন্ট দেওয়া যাবে সেগুলো খুব সিরিয়াস অফেন্স কিছু নয় ধরুন বললো যে কোনো হাসপাতালে গিয়ে সরকারি হাসপাতালে গিয়ে যারা রোগী মানুষ বয়স্ক রোগী মানুষ তাদের সেবা করতে এরকম কিছু একটা যদি ভাবা যায় আরো অনেক কিছু ভাবা যেতে পারে This is a form of non-custodial restorative justice and an attempt at re-socializing the convict. We follow the theory of reformative theory of punishment. Reformative theory মানে কি পাপকে ঘৃণা করো পাপীকে নয় তাহলে যে অন্যায় করেছে যে অফেন্স করেছে তাকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা সমাজে রিফর্ম করে This has been introduced by BNS in the following cases. কোন কোন ক্ষেত্রে আমরা এই কমিউনিটি সার্ভিস পানিশমেন্টটা দিতে পারি Non-appearance in response to a proclamation under section 84 involvement of public servant in illegal trade section 202 BNS attempt to commit suicide to compel or restrain exercise of lawful power of public servant এটা নতুন ঢোকানো হয়েছে আগে attempt to commit suicide was an offense কিন্তু অফ লেট আইপিসির ওই অফেন্সটা কিন্তু আর অফেন্স নয় কেন সুমন তুমি যদি সুইসাইড অ্যাটেম্প্ট করতে আগে তাহলে তোমাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে তোমার এগেইনস্টে ট্রায়াল করতে পারতো তাই তো কিন্তু এখন আর পারে না মানে ইভেন বিফোর কামিং অফ দি বিএনএস why because we had another law change in another law known as mental health act mental health act এ বলা আছে যে মানুষটি সুইসাইড করতে চাইছে he doesn't need punishment he needs treatment he is psychiatrically ill and therefore for that law this section became unconstitutional কিন্তু এই আইনে নিয়ে আসা হলো যে কেউ যদি attempt to suicide করে কোন পাবলিক অফিশিয়ালকে বাধ্য করে কিছু করতে ওই ভয় দেখিয়ে যে আপনি এটা করুন নাহলে আমি সুইসাইড করে নেব তখন it will come under this section আমি একটা মজার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না গল্প বলাই আমার কাজ কিন্তু আমাকে পাঠানো হয়েছে আমাদের এক ছাত্রী তার অ্যাটেন্ডেন্স ছিল না এবার ইউনিভার্সিটি এক্সামিনেশন সেন্টার হচ্ছে না এবার মহসিন কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন তখন আমাদের কলেজ মানে তখন ল আলাদা হয়নি আর কি তো ওই মেয়েটি একটু ডেসপারেট সে ক্লাস হয়তো 5% ক্লাস অ্যাটেন্ড করেন বলছে স্যার আপনি যদি আমাকে সেন্ট আপ না করেন দেখে নিন ভালো করে আমি কিন্তু এই এক বোতল কেরোসিন নিয়ে আসবো ঢেলে দেবো আগুন লাগিয়ে নেবো স্যারও খুব ইন্টেলিজেন্ট খুব মানে প্রেজেন্স অফ মাইন্ড খুব স্ট্রং স্যার বলে নিয়ে শোনো তুমি যখন ওই কেরোসিনটা না 2 বোতল নিয়ে এসো একটা আমিও ঢেলে দেবো এই রেসপন্সটা পাওয়ার সঙ্গে সঙ্গে সি বিকেম ডাম্বফাউন্ডেড তো ওইটাই বলেছে আর যে কোন পাবলিক অফিসারের উপর প্রেসার দেওয়ার জন্য আপনি যদি সুইসাইড অ্যাটেম্পটেড থ্রেট করেন it will come under this section this is a newly introduced section attempt to commit suicide to compel or restrain exercise of lawful power of public আগে কিন্তু আইপিসি তে এরকম কিছু ছিল না theft proviso to section 303 BNS misconduct in public by drunken person আর defamation এইগুলোর জন্য কমিউনিটি সার্ভিস অ্যাজ আ পানিশমেন্ট দেওয়া যাবে নেক্সট টার্মিনোলজি চেঞ্জ হয়েছে এই যে জজ সাহেবরা বলছিলেন কথায় কথায় চাইল্ড বলছিলেন চাইল্ড মাইনর গার্ল তার বদলে চাইল্ড এটার পেছনে জুরিসপ্রুডেন্সটা কি কেন এইটা চেঞ্জ করা হলো টু মেক ইট জেন্ডার নিউট্রাল আগে কিডন্যাপিং এর সেকশনে মাইনর গার্ল কথাটা ছিল কিন্তু এখন চাইল্ড আছে ছেলেই হোক বা মেয়েই হোক চাইল্ডের ডেফিনেশনে যদি আসে বিলো 18 ইয়ার্স হলে it has become gender neutral victim কেও gender neutral করা হয়েছে
অ্যাকিউজকেও জেন্ডার নিউট্রাল করা হয়েছে। জেন্ডার ইনক্লুডস ট্রান্সজেন্ডার, এটাও খুব প্রয়োজন ছিল। আগে মেন অর উইমেন, কিন্তু এখন ট্রান্সজেন্ডার রাইটস যে আমরা সবাই জানি, সুপ্রিম কোর্টের প্রচুর জাজমেন্ট এসছে। মুভেবল প্রপার্টি ইনক্লুডস প্রপার্টি অফ এভরি ডেসক্রিপশন, কর্পোরিয়াল অর ইনকর্পোরিয়াল। কর্পোরিয়াল ইনকর্পোরিয়ালের মানে, ইনকর্পোরিয়াল হচ্ছে যেগুলো পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুধাবন করা যায় না। বাবা বাংলা বলছি বটে, ঠিকঠাক না বললে কিন্তু ঠিক করে দেবেন, হ্যাঁ। তাহলে যেগুলো cannot be felt by your five senses, like goodwill, patent, copyright, trademark, design, এগুলোকে বলা হয় incorporeal property. Concern, phrase retain, এই যে outrage modesty of women, জাস্টিস ভার্মা সাজেস্ট করেছিলেন ভার্মা কমিশনে যে এই যে মডেস্টি অফ উমেন, এটা এমন একটা ফ্রেজ যেটা পরিষ্কার করে ডিফাইন করা যায় না। সেই মানে অ্যাম্বিগুইটির জন্য অনেক সময় কোর্টকে অ্যাকুইটাল দিতে হয়। তা সেই জন্য এটা আরো পরিষ্কার করে উনি ডিফাইন করতে বলেছিলেন নন পেনেট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট, কিন্তু সেটা করেনি, নতুন আইনেও করা হয়। নেক্সট, এগুলো স্কিপ করুন, কারণ আমার মনে হয় people will not have the patience to hear all this. একটু আগের স্লাইডটা দেখি। 304A এখন হয়েছে 106। এতে যে জিনিসগুলো চেঞ্জ হয়েছে সেটা একটু বলি। এই যে if such act is done by a registered medical practitioner while performing medical procedure, এই ডাক্তার বাবুদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর সেজন্য আইএম এর মেম্বাররাও এটা নিয়ে আবার প্রোটেস্ট করছে। তাহলে এটা ওদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে, কি মনে হয় আপনাদের? ভালো হয়েছে। কেন? না, আমি ওনাদের জন্য বলছি। 304A তেও তো ওদেরকে বুক করা যেত আগেও, তাহলে এটা পরিষ্কার করে লিখে দিয়ে ওনাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? দেখুন, ইন দা লঙ্গার রান কিন্তু ওনাদের জন্য ভালো হয়েছে, কারণ ভয় থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে পানিশমেন্টের ব্যাপারটা, এটা ক্লিয়ার করে দিয়েছে, ডিসক্রিপশনটা কোর্টে কমিয়ে দিয়েছে। কিন্তু লেম্যানরা যদি ভাবে যে ও বাবা, এবার তাহলে যারা আইন মানে খুব গহন ভাবে আইনের পড়াশোনা করে না, তারা ও তাহলে ডাক্তারবাবুরা এখন এর মধ্যে ঢুকে গেছে, মানে দে আর অলসো পানিশেবল নাও, বাট দে ওয়্যার পানিশেবল আর্লিয়ার অলসো। যেমন কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে উকিল বাবুদের তর্ক হচ্ছে যে ডক্টর শুড বি ইনক্লুডেড, এন্ড দে আর ইনক্লুডেড, হ্যাঁ, ডেফিসিয়েন্সি অফ সার্ভিস। কিন্তু সুমন, what about you all? If there is a deficiency of service for lawyers, will you come under deficiency of service in Consumer Protection Act? সব উকিল বাবু বলবেন না। কিন্তু আমার কাছে ভালো করে কান খুলে শুনে নাও সুমন, সুপ্রিম কোর্টেরও জাজমেন্ট আছে। If there is a deficiency of service by an advocate, he also comes under Consumer Protection Act. এবার স্ট্যান্ডার্ড আর্গুমেন্ট উকিল বাবুদের কি, আমাদের অল্টারনেটিভ মেজার্স আছে, প্রফেশনাল মিসকন্ডাক্ট, ডিসিপ্লিনারি কমিটি, আরে ভাই ওদেরও আছে, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, ওদেরও ডিসিপ্লিনারি কমিটি, সবই আছে। দেয়ারফর এটা ভাবার কোনো কারণ নেই যে ইউ আর দি আউটসাইড দি পারভিউ অফ কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। It is different that no brother lawyer will take up the case against any lawyer who is accused of misconduct. যাই হোক, a police officer or a magistrate soon after the incident shall be punished with imprisonment of either description of a term which may extend to 10 years. এটা নিউজে অনেক দিন ছিল। এই আইনটা কি এখনো বলবৎ? Is this law still valid? এটা বোধহয় ভ্যালিড হয়নি এখন। Yes, it has been suspended. It is kept in abeyance. দেশ জুড়ে প্রতিবাদ হয়েছিল ড্রাইভারদের যে হ্যাঁ, যে ওরকম করে মেরে কি আমি ওখানে দাঁড়িয়ে থাকবো, তাহলে তো আমাকে মেরে শেষ করে দেবে। সেই জন্য এটা ইজ ইন অ্যাবিয়েন্স, এটা এখনো ইমপ্লিমেন্ট হয়নি। নেক্সট, তাহলে ইম্পর্টেন্ট চেঞ্জেস কি কি ইম্পর্টেন্ট চেঞ্জ হয়েছে দেখুন। এইবার যেগুলো বলবো সেগুলো আইপিসিতে আগে ছিল না, এগুলো নতুন আনা হয়েছে। অর্গানাইজড ক্রাইম সেকশন 111, পেটি অর্গানাইজড ক্রাইম যেটা একজন জজ সাহেব বলছিলেন, আর টেররিস্ট অ্যাক্ট, এই তিনটে নতুন আনা হয়েছে। নেক্সট, কোন ধরনের মাফিয়ারা ইনভলভড আছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ইভেন ফ্যাথম। তাহলে এগুলো আমরা ক্লিন করব কি করে?
এইগুলো ক্লিন করার জন্য আমাদের ইয়াংস্টারদের এগিয়ে আসতে হবে উইথ প্রপার আইটি হেল্প। আর কত লাইফ যে স্যাক্রিফাইসড হবে উই নেভার নো। অ্যাক্টিভিটিস কমিটেড ইন্ডিভিজুয়াল